মা প্লিজ, তুমি আমি জোর করো না, আমি পাত্রপক্ষের সামনে যাব না। দেখো, তোমার বাবার মৃত্যুর পর তোমার মামারাই কিন্তু আমাদের দায়িত্ব নিয়েছেন, তাই তারা নিশ্চয়ই আমাদের খারাপ চাইবে না। ছেলে যথেষ্ট ভালো, তাই আর কথা না বাড়িয়ে তৈরি হয়ে নাও। বলেই তিনি চলে যান। অহনা অসহায় চোখে তাকিয়ে থাকে। অহনা মুখ গোমরা করে বসে আছে। সে শপথ করে নিয়েছে কিছুতেই পাত্রপক্ষের সামনে যাবে না। সুনীতি অনেক কসরত করে কোনো রকমে অহনাকে একটু সাজিয়ে দিয়ে বলল, এরকম করে কোনো লাভ নেই অহনা। তুই এমন জেদ করলে পাত্রপক্ষের সামনে তোর ফ্যামিলির মান সম্মান সব শেষ হয়ে যাবে। তার থেকে ভালো তুই আজ পাত্রপক্ষের সামনে চল, এমনি দেখা সাক্ষাৎ হোক, তারপর না হয় তুই তোর ফ্যামিলিকে বুঝিয়ে না করে দিস। এদিকে আমিও না হয় অভিকের সাথে কথা বলবো। অভিক আরাফাত ভাইকে সবটা জানাবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ রে বোকা, আমি ঠিক বলছি। বেশ, শুধুমাত্র তুই বললি জন্য আমি মেনে নিলাম। তুই তোর কথাটা রাখিস। আচ্ছা, পাত্রপক্ষের সামনে আবার এমন কীর্তি করিস না যেন তারাও অপমানিত বোধ করেন। ওদের সামনে একদম ভদ্র মেয়ে হয়ে বসে থাকবি। ভদ্র মেয়ে মাই ফুট। তুই শুধু দেখে যা, পাত্রপক্ষের সামনে আমি আজ এমন সার্কাস করবো যে ওরা নিজেরাই বিয়ে ভেঙে চম্পট দিবে। অহনা, তুই কিন্তু খবরদার এমন কিছু করবি না। আমার মতের বিরুদ্ধে কেউ আমার সাথে কিছু করতে চাইলে আমি এরকমই করব। সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে। অতঃপর অহনাকে নিয়ে রওনা দেয় তাদের বাসার ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমে যেতে যেতে সুনীতি আবার অহনাকে বলে, বোন, তুই প্লিজ একটু শান্ত থাকিস, কোনো ভেজাল করিস না। আমার তোর চোখ মুখ দেখে ভীষণ ভয় লাগছে। তুই শুধু দেখে যা আমি কি কি করি। বলেই অহনা একটা অন্যরকম হাসি দেয়। সুনীতি বুঝতে পারে সে যাই বলুক অহনা যা ভেবেছে তাই করবে। এজন্য সেও আর কথা বাড়ায় না। সুনীতি অহনাকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হতেই অহনার মামা পাত্রপক্ষের উদ্দেশ্যে ওই তো অহনা এসে গেছে, আয় মা এখানে এসে বস। অহনা তো তার মামার এহেন কথা শুনে একটুও খুশি হয় না, তবুও মুখে একটা মেকি হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পাত্রপক্ষের সামনে গিয়ে মাথা নিচু করে থাকে। তখনও সে ছেলের দিকে তাকায়নি। অহনার মামা পাত্রপক্ষের উদ্দেশ্যে বলে, এই হলো অহনা, আমার ভাগ্নি। অহনা মা, ওনাদের সালাম দাও। অহনা সালাম দেওয়ার জন্য পাত্রপক্ষের দিকে তাকাতেই হতবাক হয়ে যায়। বিস্ময়ে তার মুখ থ হয়ে যায়। এদিকে সুনীতিও তো পাত্রপক্ষকে দেখেই পুরোটা অবাক, কেননা সেখানে আর কেউ নয়, পাত্র হিসেবে বসে আছে আরাফাত। এদিকে অভিক আরাফাতের পাশের স্থান দখল করে বসে আছে। অহনা বিস্ময়ে হাঁ করে তাকিয়ে থাকে। আরাফাত ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে বলে, মুখটা বন্ধ করুন ম্যাডাম, না হলে তো মাছি ঢুকে যাবে। আরাফাতের মুখে এহেন কথা শুনে অহনা ভীষণ লজ্জা পায়। কোনো রকমে সালাম দিয়ে বসে পড়ে, কিন্তু তার বিস্ময় ভাব কখনো কাটে না। এদিকে সুনীতিও অভিকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে। অভিক ইশারা করে সুনীতিকে আশ্বস্ত করে যে সে তাকে সবটা বুঝিয়ে বলবে। অহনা সোফায় বসতেই আরাফাতের মা আনোয়ারা বেগম বলে ওঠেন, মাশাআল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দর। আমার ওকে ছেলের বউ হিসাবে ভীষণ পছন্দ হয়েছে। তুমি কি বলো আরাফাতের বাবা? আরাফাতের বাবা শফিক ইসলাম বলেন, আমার ছেলের পছন্দ একদম আমার মতোই সেরা। দেখো কি সুন্দর পরীর মতো মেয়ে পছন্দ করেছে। আমাদের আর কষ্ট করে মেয়ে খুঁজতে হলো না। অহনা তো এসব কথা শুনে একদম লজ্জায় মিইয়ে যায়। অহনার মা অহনার কানের কাছে এসে ফিসফিস করে বলে, কি রে, খুব তো বলেছিলি বিয়েটা করবি না, এখন চুপ যে। আমি বলেছিলাম না, গুরুজনেরা কখনো খারাপ সিদ্ধান্ত নেন না। তুই যে তলে তলে এত দূর এগিয়ে গেছিস সেটা তো আর আমরা জানতাম না। তবে যাই বলিস, তোর পছন্দ খারাপ না। ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে। এমন একটা জামাই তো আমি খুঁজেছিলাম তোর জন্য। এখন তোকে বিয়ে দিতে পারলেই আমি সকল দায়িত্ব থেকে মুক্তি নিয়ে শান্তিতে দু চোখের পাতা বন্ধ করতে পারবো। মা, একদম এসব বাজে কথা বলবে না। এত সব কিছুর মাঝে অভিক বলে ওঠে, আমাদের তো আর বেশি কিছু বলার নেই। পাত্র পাত্রী তো একে অপরকে আগে থেকেই পছন্দ করে নিয়েছে। আজ পারিবারিক দেখাশোনাও হয়ে গেল, এবার শুধু বিয়েটাই বাকি আছে। পরশু তো আমার সেনা ক্যাম্পে ফিরতে হবে, তাই আমি চাইছি কালকে বিয়েটা সম্পন্ন করে একেবারে বউ নিয়ে যেতে। অহনা যেন আজ একের পর এক অবাক হচ্ছে। অহনাকে আরো অবাক করে দিয়ে অহনার মামা বলে, হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। তুমি তো নাকি শুনলাম আগে থেকে কমিউনিটি সেন্টার বুক করে রেখেছো। আমাদের খুব একটা আত্মীয় স্বজন নেই আসার মতো। যারা আসবে তাদের আজকেই জানিয়ে দেব।
অহনার অবাক মুখ দেখে অহনার মা হেসে বলে, দেখেছিস ছেলেটা কি চতুর, কিভাবে গোপনে গোপনে সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে, অথচ তোকে কিছু বুঝতেও দেয়নি। অহনা বুঝতে পারে আরাফাত তাকে লুকিয়ে গোপনে কত কিছু পরিকল্পনা করেছে। এবার অহনা আরাফাতের উপর একটু প্রতিশোধ নেওয়ার জন্য নাটক করে বলে। কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না। আরাফাত সহ বাকি সবাই অবাক হয়ে তাকায়। আনোয়ারা বেগম বলে ওঠেন, সে কি মা, তুমি বিয়ে করবে না কেন? কোনো কি অসুবিধা হয়েছে? তাহলে আমাদেরকে জানাতে পারো। আমার যে অনেক ইচ্ছে ছিল আমার বিয়েতে অনেক শপিং করব, সেটা যে হলো না। কোনো ব্যাপার না, এখনই বসুন্ধরায় চলো, তোমার যা যা নেবার নিও, কিন্তু বিয়ে কালই হবে। আরাফাতের এমন ব্যতিব্যস্ততা দেখে সবাই আড়ালে হাসে। বিয়ের জন্য বেচারা কতটা উদ্গ্রীব। অহনাও আর ব্যাপারটাকে বেশি না পেঁচিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। সুনীতি এবার অভিকের কাছে এসে জানতে চায়, তুমি বলো তো ব্যাপার কি? আমাদের ক্যাম্প থেকে ফেরার পরই আরাফাত অহনার পরিবারের সাথে যোগাযোগ করে সব ঠিক করে রেখেছে। অহনাকে এতদিন জানতে দেয়নি সারপ্রাইজ দেবে বলে। আমিও কাল জেনেছি। যখন তুমি আমায় অহনার বিয়ের কথা বললে তখন আরাফাতকে ফোন দিয়েছিলাম, তখনই ও বলল তোমাকে জানালে তুমি অহনাকে বলে দিতে পারো, তখন আর এটা সারপ্রাইজ থাকবে না, জন্য আরাফাত আমায় এটা তোমায় জানাতে মানা করেছিল। ও আচ্ছা, যাই হোক, ব্যাপারটা বেশ ভালোই হলো। অহনা যখন আমায় বললো ও আরাফাত ভাইয়াকে পছন্দ করে, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে জানাবো ব্যাপারটা। আরাফাত হলো ছুপা রুস্তম, দেখলে না কিভাবে আমাদের থেকে ব্যাপারটা লুকিয়ে তলে তলে কত কি করে নিল। তুমিও কিছু কম যাও না। সুনীতির কথা শুনে অভিক হেসে ফেলল। এদিকে অহনা আরাফাতের দিকে তাকিয়ে বলে, নিজেকে বেশ শিয়ানা ভেবেছেন, একবার শুধু বিয়েটা হতে দিন, তারপর আমি বোঝাবো আপনাকে। আপনার মন রাঙিয়ে দেওয়ার আগে যা করলেন তার একটা সুইট রিভেঞ্জ অবশ্যই নিব। বলেই একটা দুষ্টুমির হাসি দেয়। আরাফাত ও অহনাকে আলাদা কথা বলার সময় দেওয়া হয়েছে। আরাফাত অহনাকে একটা রুমে নিয়ে এসেছে থেকে অহনা কোনো কথা বলছে না। আরাফাত দীর্ঘ সময় নীরবতা ভেঙে বলে, কি হলো ম্যাডাম, কিছু বলছে না যে? কি বলবো, আমি বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। আপনার যদি কিছু বলার হয় তো বলুন। আরাফাত বুঝতে পারে না অহনা তার উপর একটু রেগে আছে। সেও মুচকি হেসে বলে, খুব শীঘ্রই তো আমাদের বিয়ে হতে চলেছে, তো আমি বলি কি, এইসব আপনি আগে ছেড়ে আমরা কি তুমি বলতে পারি না একে অপরকে? আপনার ইচ্ছে হলে আপনি আমাকে তুমি করে বলতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি এত সহজে কাউকে তুমি বলতে পারি না, কিছু সময় লাগবে। বেশ, তোমার ইচ্ছে। তো যাই হোক, তোমার নাকি কি শপিং করার কথা? সে আমি সময় মতো করে নিব। ঠিক আছে, আমার নাম্বারটা নিয়ে রাখো, শপিংয়ের সময় কল দিলেই আমি চলে আসব। অহনা মাথা নাড়ায়। আরাফাত একটু থেমে বলে, এই বিয়ে নিয়ে তোমার কোনো আপত্তি নেই তো? আমার আসলে খুব তাড়াহুড়ো ছিল আর তোমাকে সারপ্রাইজ দিতে। যাই হোক, আমাকে আরও আগে জানাতে পারতেন, তাহলে আমি বিয়ে নিয়ে আর একটু প্রিপারেশন নিতে পারতাম। তবে অসুবিধা নেই, বিয়ে তো আজ নয় কাল একদিন করতে হবে। পাত্রকে যখন পছন্দ তখন আমার আর কোনো আপত্তি নেই। অহনার এহেন কথা শুনে আরাফাত মুচকি হাসে। অহনার হাসি মুখ দেখে আরাফাতও হেসে ফেলে। অহনা সুনীতিকে নিয়ে বসে গল্প করছিল। কথায় কথায় হঠাৎ সুনীতি বলে, কি রে, তুই তো বিয়ে করে ফেলছিস, তাহলে তোর ওই অনলাইন আশিকের কি খবর? আরে কিসের আশিক, আমি তো ওর প্রতি কোনো অনুভূতি রাখিনি কখনো, ওর একতরফা অনুভূতি। তাও তুই চাইলে ছেলেটাকে নিজের বিয়ের খবর জানাতে পারিস। তোর কথা শুনে বুঝলাম ছেলেটা আমাদের থেকে 2-1 বছরের জুনিয়র। তোর মনটা ভেঙে যাবে তো, তাই ওকে বল যেন আর তোর আশায় বসে না থাকে। ও, কথাটা ভুল বলিস নি তো, অনেকদিন থেকে আমি অনলাইন ঢুকি না, আজ একটু ঢুকে দেখি কি অবস্থা। ছেলেটা মেসেজ টেসেজ দিয়েছে নাকি? বলেই অহনা অনলাইনে প্রবেশ করে। ডাটা অন করতেই ফোনের নোটিফিকেশন আসতে থাকে। অহনা মেসেঞ্জারে প্রবেশ করতে দেখতে পায় ছেলেটার অসংখ্য মেসেজ। অহনা সেই মেসেজগুলো দেখে। অহনাকে অফলাইনে দেখে ছেলেটা একদম ব্যাকুল হয়ে উঠেছে। অহনা একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটাকে মেসেজ দিয়ে বলে, ডিয়ার ছোট ভাই, তোমাকে অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে আগামীকাল আমার বিয়ে। তোমার অনুভূতি আমি কখনো সিরিয়াসলি নিইনি, তবে এবার মনে হয় তোমাকে ব্যাপারটা জানানো উচিত, তাই জানিয়ে দিলাম। তুমি আর আমার আশায় বসে না থেকে নিজের জন্য অন্য কাউকে খুঁজে নাও। মেসেজটা পাঠানোর সাথে সাথেই ছেলেটা সেটা সিন করে। অহনাকে সাথে সাথেই পাল্টা মেসেজ দিয়ে বলে, আপনি আমার সাথে মজা করছেন তাই না? না, সত্যি। আমি আপনার সাথে দেখা করতে চাই সিনিয়র, দয়া করে আমার এই রিকোয়েস্টটা রাখুন। মনে করুন এটাই আমার আপনার কাছে প্রথম এবং শেষ চাওয়া, দয়া করে না করবেন না।
কিন্তু দয়া করে না বলবেন না। আমি আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না। শুধু আমার এই রিকোয়েস্টটা রাখুন। অহনা ছেলেটার করা মেসেজগুলো সুনীতিকে দেখায়। সুনীতি অহনাকে বলে, ছেলেটা যখন এত করে বলছে তখন দেখা করে নে, আমিও না হয় যাবো, তোর সাথে কোনো ঝামেলা হবে না। অহনা ছেলেটাকে মেসেজ পাঠায়। ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করতে প্রস্তুত। তুমি আমায় প্লেস এবং টাইমটা বলে দাও। ছেলেটা ফিরতি মেসেজ করে বলে, আজ বিকেল 4টায় মতিঝিলে কফি ক্যাফেতে চলে আসবেন। ওখানেই আমরা দেখা করব। ঠিক আছে, আমি দেখা করতে প্রস্তুত। বিকেল 4টায় অহনা সুনীতিকে নিয়ে উপস্থিত হয়ে গেছে মতিঝিলের কফি ক্যাফেতে। সেখানে উপস্থিত হয়ে অহনা বলে, ছেলেটা কোথায়, এখন আসেনি নাকি? অনেকক্ষণ অপেক্ষা করে অহনা বিরক্ত হয়ে বলে, আমি আর পারছি না। ছেলেটা শুধু শুধু এত দূর আসতে বললো, অথচ ওর আসার কোনো নামই নেই। চল এখান থেকে যাই আমরা। বলেই অহনা উঠে দাঁড়ায়। এমন সময় হঠাৎ করে আরাফাতের সাথে দেখা হয়ে যায়। আরাফাতের সাথে অভিকও ছিল। আরাফাত ও অভিক, অহনা এবং সুনীতি সবাই একে অপরকে দেখে অবাক হয়। আরাফাত বলে, তোমরা এখানে? আমি আর অহনা এখানে আড্ডা দিতে এসেছিলাম, কিন্তু আপনারা? আমরাও তো এখানে আড্ডা দিতে এসেছি। এখানকার কফির অনেক সুনাম শুনেছিলাম, তাই আজ খেতে এসেছি। যাই হোক, তোমাদের সাথে এখানে দেখা হয়ে গিয়ে ভালোই হলো। অহনও তো শপিং করতে চাইছিল। তো চলো এখন আমরা এখান থেকে সবাই শপিংয়ে চলে যাই। সবাই মিলে শপিং করার জন্য বেরিয়ে পড়ে। ক্যাফে থেকে বের হওয়ার সময় হঠাৎ করে সুনীতিদের মুখোমুখি হয় সাগর। সুনীতি সাগরকে দেখে অবাক হয়ে বলে, সাগর তুমি? আরে সুনীতি আপু যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আছি কোনো রকম। তা তোমরা এখানে? কিছু জরুরি কাজে এসেছিলাম। সাগর কথা বলতে বলতে অহনার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। অহনা তখন আরাফাতের দিকে তাকিয়েছিল। সুনীতি সাগরকে বলে, এখন তো তোমাদেরই দিন। এইচএসসি পরীক্ষায় তো অটো পাস পেয়ে গেলা, তো অ্যাডমিশন নিয়ে কি ভাবছো? আমার আর্মিতে জয়েন করার ইচ্ছা আছে। এই তো আমাদের ব্রেভ বয়। তোমার মতো নতুন তরুণদের অপেক্ষাতেই তো আছি আমরা। কি বলিস আরাফাত? একদম। সাগরের কাছে আরাফাতের হাসিটা ভীষণ বিরক্তিকর লাগে। সুনীতি সাগরকে জিজ্ঞেস করে, তুমি কি ওখানে একা এসেছো? না, আমার ফ্রেন্ড আবিরও এসেছে আমার সাথে। ও, সাজিদ ভাইয়ার ছেলে কেমন আছে? আছে ভালোই। ঠিক আছে, আমরা এখন শপিংয়ে যাচ্ছি, তো পরে কথা হবে। বলেই সুনীতি, অহনারা সবাই বেরিয়ে যায়। সাগর করুণ চোখে অহনার দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত সে দৃষ্টির অগোচরে চলে যায়। দৃষ্টিসীমার বাইরে যেতেই একটা দীর্ঘশ্বাস ফেলে। সাগরের বন্ধু আবির এসে সাগরকে বলে, কিরে তুই এখানে দাঁড়িয়ে যে, তোর মিস সিনিয়রের সাথে দেখা করবি না? না। কিন্তু কেন? তুই তো আগ্রহী ছিলি তার সাথে দেখা করার জন্য, তাকে কতটা ভালোবাসিস সেটা জানানোর জন্য। সব ভালোবাসা কি পূর্ণতা পায় দোস্ত? কিছু ভালোবাসা তো অবহেলিতই থেকে যায়। তেমনই মনে কর আবার এই একতরফা ভালোবাসার গল্পটাও অপূর্ণ। এভাবে হার মেনে নিস না, তাকে একবার জানাতি তোর ভালোবাসার কথা। আমি ভাগ্যে বিশ্বাসী দোস্ত। যদি ভাগ্যে থাকতো আমি ওনাকে অবশ্যই পেতাম। কার ভাগ্যে কি আছে সেটা তুই কিভাবে বুঝবি? মন থেকে চাইলে সব পাওয়া যায়। সাগর দীর্ঘশ্বাস ফেলে। ভাবতে থাকে 2 বছর আগের সেই দিনের কথা, যেদিন সুনীতির সাথে প্রথম অহনাকে দেখেছিল। প্রথম দেখায় ভালোবাসা, তারপর কত পাগলামি, কতদিন লুকিয়ে লুকিয়ে ফলো করা, অনেক কষ্ট করে ফেসবুক আইডি খুঁজে পাওয়া। এত ভালোবাসা সব বৃথা গেল। তার ভালোবাসার মানুষ কাল অন্য কারো বধূ সাজবে। ভাবতেই সাগরের চোখে জল চলে এলো। সুনীতি ও অহনা আজ শপিং মলে এসে নিজেদের মন মতো শপিং করছে। 2 বান্ধবী মিলে যেন আজ ঠিকই করে নিয়েছে অভিক আর আরাফাতের পকেট একদম ফাঁকা করে দেবে। অভিকের অবশ্য কোনো সমস্যা হচ্ছে না। সে সুনীতিকে পূর্ণ অনুমতি দিয়েছে যা পছন্দ হয় কিনে নিতে। কিন্তু আরাফাত অহনাকে এত শপিং করতে দেখে ভ্রু কুচকে তাকিয়ে আছে। একটু হিসেবি ছেলে কি না। আরাফাত অহনার উদ্দেশ্যে বলে, আমাদের তো বিয়ে একবারই হবে, তুমি তো এত শপিং করছো যেন বিয়েটা 7 বার হবে। হ্যাঁ বুঝছি তো, আপনার কি সমস্যা? মুখটা বন্ধ রাখুন, আমাকে শপিং করতে দিন। এখন তো গায়ে হলুদের শাড়ি, বিয়ের লেহেঙ্গাই কেনা হলো না। আমি তো ঠিক করেছি সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা পরেই বিয়ে করব। এছাড়াও কত কসমেটিক্স, বিউটি প্রোডাক্ট, চুড়ি, আরও কত কি কিনতে হবে। এই নিন তো, এই ব্যাগগুলো বহন করুন। এত কিছু বয়ে নিয়ে আমি শপিং করতে পারবো না। আরাফাত বেচারা আর কি করবে, অগত্যা ব্যাগ হাতে নিয়ে অহনার পিছে পিছে ঘুরতে থাকে। নিজের জন্য লাল রঙের একটা ভীষণ সুন্দর লেহেঙ্গা পছন্দ করে অহনা বিয়েতে পরার জন্য।
আরাফাতেরও লেহেঙ্গাটা বেশ ভালো লেগেছে। সব শপিং শেষে সবাই রওনা দেয়। অভিক এবং সুনীতি তাদের বাসাতে চলে যায়, আর আরাফাত অহনাকে তার বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসে। অহনার গায়ে হলুদের আয়োজন চলছে। সুনীতি বেশ সকাল সকাল চলে এসেছে। অহনার পাশেই থাকছে সে সবসময়। অভিকও চলে গেছে আরাফাতের বাসায়। অহনা তো এসব অনুষ্ঠান নিয়ে ভীষণ আনন্দিত। সে সকাল থেকে একটার পর একটা সেলফি তুলছে। গায়ে হলুদের সাজ পুরো হতেই হলুদ শাড়ি পরে সেলফি তুলে ফেসবুকে ক্যাপশন দেয়, মাই হলুদ সেরিমনি। সাগরের নজরে আসে এই ছবিটা তার বুকে তীব্র ব্যথার সৃষ্টি করে। আবির ও সাগর একসাথেই একটা ক্যান্টিনে বসেছিল। আবির সাগরের উদ্দেশ্যে বলে, দোস্ত, তুই এখনও ভেবে দেখ, এখনও কিন্তু সময় আছে। আমি বলছি, তুই শুধু একবার বল, আমি এমন কোনো ব্যবস্থা করব যাতে এই বিয়েটা আটকে যায়। দেখছিস না অহনাকে কতটা হাসি খুশি লাগছে। আমি চাই না ওর এই খুশিটা নষ্ট হোক। আমার ভালোবাসাটা না হয় অপূর্ণই থাকুক, ওর খুশিতেই আমার খুশি। তুই যত যাই বলিস, তোকে আমি এমন দেবদাস বেশে দেখতে পারবো না। তুই কিছু করবি না তো? বেশ, তোকে কিছু করতেও হবে না। যা করার এবার আমি করব, তুই শুধু দেখে যা। বলেই আবির উঠে দাঁড়িয়ে কাউকে একটা ফোন করতে করতে কোথাও একটা চলে যায়। সাগর আবিরের এহেন কথায় উদ্বিগ্ন হয়ে পড়ে। সে বুঝতে পারে আবিরের মাথায় কিছু একটা চলছে। অহনার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তাকে মাঝখানে বসিয়ে তার গায়ে হলুদ মাখানো চলছে। সুনীতিও কম না, সে নিজে উৎসাহী হয়ে অহনার গায়ে হলুদ মাখাচ্ছে। অহনা বলছে, দোস্ত একটু কম মাখা, আর রাতে তো আবার মেকআপ করতে হবে। এভাবেই হাসি মজা খুনসুটি চলতে থাকে। হলুদ পর্ব শেষ হতেই অহনা নিজের রুমে চলে এসে সেলফি তুলতে থাকে। এমন সময় সুনীতি তার রুমে এসে বলে, ওই আরাফাত ভাইয়া কখন থেকে তোকে কল করছে, তুই রিসিভ করছিস না কেন? দেখতে পাচ্ছিস না আমি তো সেলফি তুলে ব্যস্ত আছি, এখন আমি কথা বলতে পারবো না। আগে সেলফি তোলা শেষ হোক তারপর। অহনার এহেন কথা শুনে সুনীতি দীর্ঘশ্বাস ফেলে বলে, এই সেলফি পাগল মেয়েকে নিয়ে আর পারি না। দেখা যাবে বিয়ের আসরের কবুল বলার আগে কাজের সাথেও সে সেলফি তুলতে চাইবে। শেয়ার বলতে সেলফি তুলবো আর ক্যাপশন দিব, সেলফি উইথ কাজী দাদু। অহনার কথা শুনে সুনীতি হেসে ফেলে। এরই মধ্যে অহনার ফোন আবারও বেজে ওঠে। সে আরাফাতের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। সুনীতি তাদের কথা বলার স্পেস দেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসে। একটু সামনের দিকে এগোতেই কেউ একজন সুনীতির হাত ধরে টান দেয়। তারপর তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সুনীতি তো ভয়ই পেয়ে গিয়েছিল, কিন্তু যখন দেখে সেটা আর কেউ নয় অভিক, তখন স্বস্তি পায়। অভিকের দুহাতে ছিল হলুদ। অভিক এই হলুদ সুনীতির গালে মাখিয়ে দিয়ে বলে, আমাদের তো গায়ে হলুদের অনুষ্ঠান হয়নি, অনেক ইচ্ছে ছিল তোমাকে হলুদে কেমন লাগে সেটা দেখার, সেই ইচ্ছেটা পূরণ করে নিলাম। সুনীতিও নিজের হলুদের রাঙা গাল অভিকের গালের সাথে ঘষে বলে, এখন পরিপূর্ণ লাগছে, কি বলেন? অভিক খুব সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলে, ইচ্ছে করছে আরাফাতের সাথে সাথে আমিও বিয়েটা করে নিই। তো বারণ কে করেছে? এখানে আশেপাশে কত সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরছে, তাদের কাউকেই পছন্দ করে বিয়েটা করে নিন। তুমি কি আমাকে নিজের সতী নানার পরামর্শ দিচ্ছ নাকি? পরে কিন্তু কিছু বলতে পারবে না, আমি কিন্তু সত্যি। সুনীতি অভিকের শার্টের কলার চেপে ধরে, এমন কিছু করার চিন্তাও করবেন না, না হলে আমি আপনার এমন হাল করব যে। অভিক সুনীতিকে নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে গভীর চুম্বনে মত্ত হয়। একে অপরের মাঝে যেন হারিয়ে যায় দুজনে। একটা ফাঁকা ঘর দেখে সেখানে ঢুকে পড়ে। অভিক দরজাটা লাগিয়ে দেয়, অতঃপর রুমের বাতিটা অফ করে দেয়। বিয়ের প্রহর যত ঘনিয়ে আসছে ততই যেন সবার আনন্দের মাত্রা বাড়ছে। আরাফাত বরবেশে তৈরি হয়ে নিচ্ছে। তাকে সাহায্য করছে অভিক সহ আরো কিছু বন্ধু। আরাফাতকে তৈরি করতে করতে অভিক বলে, বিয়ের পর তো নেক্সট প্ল্যান কি? কালই তো আমাদের আবার ক্যাম্পে ফিরতে হবে। আমার তো এবারে প্ল্যান অহনাকে কালকেই নিজের সাথে নিয়ে যাব। আজ আগে বিয়ে বাসর করে নিই। সবাই হেসে ফেলে আরাফাতের কথা শুনে। অন্যদিকে অহনারও বিয়ের সাজ চলছে। তাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে। সুনীতিও আসে তার পাশে। লাল রঙা শাড়িটা পরতেই অহনার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়, সাথে আবার বাহারি মেকআপ। সুনীতি অহনাকে দেখে বলে ওঠে, আজ তো আরাফাত ভাই তোকে দেখে পাগল হয়ে যাবে রে, এই সাজেই তো তুই তার মন রাঙিয়ে ফেলবি। অহনা হঠাৎ যেন কি মনে করে সুনীতির হাত শক্ত করে ধরে বলে, সবকিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে তো? আমার মন কেন জানি ভীষণ কোটাচ্ছে।
তুই এত চিন্তা করছিস কেন? দেখবি সব কিছু ঠিকঠাকই হবে। আজ কত খুশির দিন, আর তুই ফালতু চিন্তা করছিস। কেন জানি না আমার মনে অজানা ভয় কাজ করছে। কিছু হবে না, এসব ফালতু টেনশন বাদ দে তো। এত চিন্তা করিস, এই জন্যই তো মনে খারাপ চিন্তা ঘোরাফেরা করে তোর। বিয়ের সময় হয়ে এসেছে। আরাফাত বিয়ের আসরে উপস্থিত হয়ে গেছে, কাজীও এসে গেছে, কিন্তু পাত্রী মানে অহনার আসার কোনো খোঁজ নেই। অনেকক্ষণ অপেক্ষার পর আরাফাত সহ পাত্রপক্ষ বিরক্ত হয়ে যায়। সুনীতি খুঁজতে চলে যায়। 10 মিনিট পর হন্তদন্ত হয়ে ফিরে এসে বলে, আমি ওর রুম তছ নছ করে খুঁজেছি, আশেপাশেও দেখেছি, কিন্তু ও কোথাও নেই আন্টি। সে কি? তাহলে ও কোথায় গেল? আবার কোনো বিপদ হলো না তো? বিয়ে বাড়িতে এটা নিয়ে কানাঘুষা শুরু হয়। আরাফাত ভীষণ চিন্তায় পড়ে যায়। অহনার মাও কান্নাকাটি শুরু করে দেয়। আরাফাত উদ্ভ্রান্তের মতো চারিদিকে খুঁজে চলেছিল অহনাকে। কোথাও তাকে দেখতে না পেয়ে পুনরায় বিয়ের আসরে উপস্থিত হয়। আরাফাতের মা আনোয়ারা বেগম বলে ওঠেন, এটা কি হয়ে গেল? অহনার তো এই বিয়েতে কোনো অসুবিধা ছিল না, তাহলে ও এভাবে পালিয়ে গেল কেন? আমার মনে হয় না অহনা পালিয়ে গেছে বলে। আমার মনে হয় ও কোনো বিপদে পড়েছে। তুই একদম কোনো চিন্তা করিস না, আমি সবটা খতিয়ে দেখছি। সিসিটিভি ফুটেজ চেক করলেই সবটা টের পাওয়া যাবে। অফিকের কথা মতো সবাই সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। অনেক ফুটেজ চেক করার পর একটা ফুটেজে সবার চোখ আটকে যায়, যেটা মূলত কমিউনিটি সেন্টারের পেছনের গেটের ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে একটা বস্তাবন্দি কিছু নিয়ে গাড়িতে তুলছে। এই ফুটেজটা দেখে সবার শরীর শিউরে ওঠে। অহনার মা তো তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। সুনীতি বলে ওঠে, এইসবের মানে কি? ওনাকে এভাবে কে তুলে নিয়ে গেল? আমার তো ভীষণ ভয় হচ্ছে। তোমরা সবাই অহনাকে একা রেখে কোথায় ছিলে? তোমাদের উদাসীনতার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি এসবের কিচ্ছু জানি না, আমি তো ভাবতেও পারিনি এমন কিছু হবে। এখন এসব নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। আমাদের এখনই বিষয়টা নিয়ে পুলিশের কাছে মামলা করা উচিত, না হলে অহনার সাথে বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। অহনার মামাও শফিক ইসলামের সাথে একমত হন। আরাফাত এসবের মধ্যে একদম চুপচাপ হয়ে গেছিল। শফিক আরাফাতের কাঁধে হাত রাখে। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, অহনা ঠিক থাকবে তো? ওই জানোয়ারেরা ওর কোনো ক্ষতি করে দেবে না তো? তুই একদম কোনো চিন্তা করিস না, ওরা অহনার কোনো ক্ষতি করার আগেই আমরা অহনার কাছে পৌঁছে যাব। আরাফাত যেন একটু ভরসা পায়। এদিকে সুনীতি অহনার মাকে সামলাতে ব্যস্ত। কাঁদতে কাঁদতে তার প্রায় বেহুশ হবার দশা। সাগর মলিন মুখে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তার আজকে কিছুই ভালো লাগছে না। হাঁটতে হাঁটতে সাগরের নজর যায় আকাশের উজ্জ্বল চাঁদের দিকে। আজ পূর্ণিমা। আকাশের চাঁদ আজ কি সুন্দর জ্যোতি ছড়াচ্ছে, কিন্তু চাঁদের সেই জ্যোতি ছুঁয়ে যেতে পারছে না সাগরের মলিনতাকে। সাগর একটা দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় হঠাৎ সাগরের ফোন বেজে ওঠে। সাগর ফোনটা হাতে নিয়ে দেখতে পায় আবিরের ফোন কল। সাগর ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করতে আবির বলে ওঠে, সাগর দোস্ত, কোথায় তুই? আমি একটু বাইপাসের ধারে আছি। কেন বলতো? জলদি আমাদের ক্লাব ঘরের সামনে চলে আয়, তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? সেটা এলেই দেখতে পারবি। আগে আয় তো, তাড়াতাড়ি আসবি। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আবির এটা বলেই ফোনটা রেখে দেয়। সাগর আবিরের বলা কথাগুলো ভাবতে থাকে। আবিরের মাথায় ঠিক কি চলছে? আমার খুব শীঘ্রই ক্লাব করে যাওয়া উচিত। এমন ভাবনা থেকে সাগর একটা সিএনজি দাঁড় করায়। অতঃপর সেই সিএনজিতে করে রওনা দেয় ক্লাব ঘরের দিকে। এদিকে আবির ঘুমন্ত অহনার চেহারার দিকে তাকিয়ে বলে, আমি আমার বন্ধুকে কিছুতেই কষ্ট পেতে দেব না। আমার বন্ধুকে তার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দেবই। কিছু সময়ের মধ্যে সাগর ক্লাব ঘরে পৌঁছে যায়। ক্লাব ঘরে পৌঁছাতে এসে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কারণ তার নজরে আসে চেতনাহীন ঘুমন্ত অহনা। সাগরকে আসতে দেখেই আবির বলে ওঠে, দেখ দোস্ত, তোর সারপ্রাইজ বলেছিলাম না তোকে? আমি কিছু একটা করবই। আমি আমার পরিচিত কিছু বড় ভাইকে সাথে নিয়ে তোর অহনাকে তোর কাছে তুলে নিয়ে এসেছি। কাজীকেও অলরেডি ডেকে পাঠানো হয়েছে। তুই চট জলদি এই পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে নে। কাজী আসলেই তোদের বিয়েটা পড়িয়ে দেব। সাগর আবিরের কথা শুনে হতবাক হয়, সাথে ভীষণ রেগে যায়। পাঞ্জাবিটা দূরে ছুঁড়ে ফেলে ঠাস করে থাপ্পড় মারে আবিরকে। আবির গালে হাত দিয়ে অস্ফুট স্বরে বলে, সাগর, তুই আমায় মারলি? হ্যাঁ মানলাম, বেশ করেছি মেরে। তুই এত বড় একটা ব্লেন্ডার কিভাবে করতে পারলি? তোকে কি আমি বলেছিলাম এমন কিছু করতে? আমি তো তোর কথা ভেবেই। কে বলেছিল তোকে আমার কথা ভাবতে?
আমি বলেছিলাম কি? না, বলিনি। তাহলে তোকে কে এত বাড়াবাড়ি করতে বলেছিল? হ্যাঁ, আমি ভালোবাসি অহনাকে, ওকে নিজের করে পেতেও চেয়েছি, কিন্তু জোর করে নয়। জোর করে আর যাই হোক, কারো ভালোবাসা পাওয়া যায় না। আর ভালোবাসার মানে তো সবসময় পূর্ণতা নয়। মাঝে মাঝে নিজের ভালোবাসার মানুষটার সুখ দেখেও ভালো থাকা যায়। আমিও অহনার সুখ দেখেই ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই এটা কি করলি? তোর কি মনে হয় আমি জোর করে অহনাকে বিয়ে করলেই ও আমায় ভালোবাসবে? কখনোই নয়, বরং ঘৃণা করবে, চরম ঘৃণা। আর আমি ওর ভালোবাসা না পাই, কিন্তু ঘৃণা নিয়ে বেঁচে থাকতে পারবো না। আমায় ক্ষমা করে দে দোস্ত, আমি তোর ভালোর কথা ভেবেই এমনটা করেছিলাম, এত কিছু ভাবিনি। ক্ষমা? তুই যা করেছিস তা কত নিকৃষ্ট অন্যায় জানিস? একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করেছিস তুই। এর কোনো ক্ষমা হয় না। আমি তোকে কখনো ক্ষমা করব না। আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। দয়া করে এমন কথা বলিস না দোস্ত, তুই কি চাস বল, আমি তাই করব, কিন্তু আমাদের বন্ধুত্বটা শেষ করে দিস না। যদি কিছু করতে চাস তো অহনাকে যেখান থেকে নিয়ে এসেছিস আবারও সসম্মানে সেখানে ফিরিয়ে দিয়ে আসবি। এটা তুই কি বলছিস? আমরা এত কষ্ট করে ওকে তোর জন্য তুলে নিয়ে এলাম, আর তুই? হ্যাঁ, আমি ওকে ফিরিয়ে দিতে বলছি, আর তোকে ওকে ফিরিয়ে দিতে হবে। বেশ, তোর যদি এমন ইচ্ছা হয় তো তাই হবে, কিন্তু দেখবি এর জন্য তুই এক সময় আফসোস করবি। এটা ভুলে যাস না যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি এই কথায় বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি ভালোবেসে সুখী হওয়া নয়, বরং ভালোবাসার মানুষের সুখী প্রকৃত সুখ। আবির আর কিছু বলে না, তখনও অবধি অহনার জ্ঞান ফেরেনি। আবির আর কিছু ছেলেদের নিয়ে অহনাকে তুলে নিয়ে পুনরায় রওনা দেয়। সাগরও এবার যায় তাদের সাথে। আবির কমিউনিটি সেন্টারের কিছুটা দূরে গাড়ি থামিয়ে বাইরে এসে মুখে মাস্ক পরে অহনাকে তুলে এনে একটা নিরাপদ জায়গায় রেখে কেউ দেখে নেওয়ার আগেই পালিয়ে আসে। অতঃপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এর কয়েক মুহূর্ত পরেই সুনীতি ওই পথ দিয়ে যাওয়ার সময় অহনাকে দেখতে পায় এবং চিৎকার করে ওঠে। সুনীতি অহনার কাছে গিয়ে তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু অহনা কোনো রেসপন্স করে না। অহনার চিৎকারে আরাফাত, অভি সহ অনেকেই ছুটে আসে। প্রত্যেকেই অহনাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে সবার মনে অজানা আশঙ্কা ও জট পাকাতে থাকে। এত কিছুকে পাত্তা না দিয়ে আরাফাত অহনাকে নিজের কোলে নিয়ে যায়। সুনীতি অহনার মুখে পানি ছিটায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসতেই সে আশেপাশে তাকিয়ে বলে, আমি কোথায়? আরাফাত সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানিয়ে বলে, তুমি আমার কাছে আছো, এখন তুমি একদম নিরাপদ, কোনো চিন্তা করিও না। আরাফাতের মুখ নিঃসৃত এমন বাণী শুনে অহনা নিশ্চিত হয়। অহনা একটু স্বাভাবিক হতে সবাই তার দিকে প্রশ্নের বাণ ছুড়তে থাকে। শফিক ইসলাম বলেন, আমরা তো সবাই সিসিটিভিতে দেখলাম তোমাকে কে বা কারা তুলে নিয়ে যাচ্ছিল, তুমি কি জানো কারা তারা? আমার তেমন কিছু মনে নেই। যতদূর মনে পড়ে আমি ঘরে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম। সেই সময় রুমে আমি ছাড়া কেউ ছিল না। এমন সময় আমি একটা আওয়াজ শুনতে পাই আমার রুমের জানালা থেকে। ওদিকে তাকাতেই দেখি জানালা বেয়ে কী বা কারা নেমে আসছে। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমার মুখে কিছু একটা স্প্রে করে। তারপর আর আমার কিছু মনে নেই। তুমি কি তাদের মুখ দেখতে পাওনি? না, তাদের সকলের মুখে মাস্ক ছিল, তাই তাদের চিনতে পারিনি। ড্যাম ইট, এরা সব পরিকল্পনা করেই এসেছিল। যেই গাড়িটা নিয়ে এসেছিল তার নম্বর প্লেটটাও ঢেকে রাখা ছিল, তাই ক্যামেরায় সেটা ধরা পড়েনি। এসব নিয়ে এখন আর ভেবে কি হবে? সব থেকে বড় কথা হলো অহনার কিছু হয়নি, ও একদম সেফ আছে। আমাদের কাছে এটাই তো জরুরি, তাই না? তবুও তো আমাদের জানা উচিত যে কে বা কারা অহনাকে তুলে নিয়ে গেছিল। সুনীতি ভাবেই ঠিক বলছেন। অহনা যে ঠিক আছে এটাই আমাদের কাছে অনেক। ওকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল সেটা না হয় পরে তদন্ত করে বের করা যাবে। যাই হোক, এখন যেহেতু অহনা ঠিক আছে তাই আমাদের এখন উচিত বিয়েতে ফোকাস করা। আবেগ, তুই কাজীকে ডেকে পাঠা। আরাফাতের এহেন কথা শুনে তার মা আনোয়ারা বেগম বলে ওঠেন, তুই কি পাগল হয়ে গেলি আরাফাত? হে মেয়েকে তুই বিয়ে করবি? নিজের মায়ের এমন কথা শুনে আরাফাত হতবাক স্বরে বলে, মা, তুমি এমন কথা বলছো? হ্যাঁ বলছি, আর আমি একদম ঠিকই বলেছি। যেই মেয়েকে এভাবে তার বিয়ের দিন তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার চারিত্রিক শুদ্ধতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মা, তুমি চুপ করো আনোয়ারা, যা বলছো ভেবে বলছো তো? আমি সব কিছু ভেবেই কথা বলছি। আমি বোকা নই যে এই বিশ্বাস
করব ওকে কয়েকটা ছেলে তুলে নিয়ে গিয়ে এমনি এমনি ছেড়ে দিয়েছে, কিছু করেনি। ওই মেয়ের চরিত্রে কলঙ্ক লেগে গেছে। এমন মেয়েকে আমি কিছুতেই নিজের ঘরের বউ করে তুলতে পারি না। এসব কথা শুনে অহনার চোখ বেয়ে জল পড়তে থাকে। সুনীতি অহনার কাঁধে হাত রাখে। অহনার মা কান্না করতে করতে বলেন, আপনারা বিশ্বাস করুন, আমার মেয়ের চরিত্র খারাপ নয়। গোটা এলাকায় ওর মতো ভালো মেয়ে আর একটাও নেই। ও কখনো একটা প্রেম অবধি করেনি, ছেলে বন্ধু পর্যন্তও নেই ওর। দয়া করে ওর নামে এমন কলঙ্ক ছেটাবেন না। এবার আনোয়ারা বেগমের সুরে সুর মিলিয়ে আনোয়ারা বেগমের ভাইয়ের বউ বলে ওঠেন, আপু তো ঠিকই বলেছে। আপনাদের মেয়ের চরিত্র যদি এতই ভালো হয়, তাহলে তাকে কেন বিয়ের দিন এভাবে তুলে নিয়ে যাওয়া হলো? অহনা আমার বান্ধবী, আমি ওকে বিশ্বাস করি, আমি জানি ও কেমন মেয়ে। আপনারা সবাই ভুল ভাবছেন ওকে নিয়ে। আমরা কোনো ভুল ভাবছি না তো, যা ঠিক তাই ভাবছি। আরাফাতের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে এগিয়ে এসে নিজের মাকে বলে, আল্লাহর দোহাই লাগে মা, তুমি চুপ করো। অহনার নামে আর একটা বাজে কথা আমি সহ্য করব না। আরাফাত, তুই এই মেয়েটার জন্য আমাকে এভাবে বলছিস? হ্যাঁ বলছি, কারণ এখানে ভুলটা সম্পূর্ণ তোমার। তুমি কোনো কারণ ছাড়াই শুধু শুধু অহনাকে দোষারোপ করছো। এত কিছুর পরেও তোর এটাই মনে হয়? হ্যাঁ। আরাফাতের মামি আনোয়ারা বেগমের কান ভাঙানোর জন্য বলেন, আপু, নিশ্চয়ই এই মেয়ের তোর ছেলের উপর কোনো জাদুটোনা করেছে, না হলে কি কোনো ছেলে তার মাকে এভাবে বলে? মামি, তুমি আর দয়া করে আগুনে ঘি ঢেলো না। মেহমান হয়ে এসেছো, তেমনই থাকো, নাহলে আমি সীমা লঙ্ঘন করতে দুবার ভাববো না। বলেই সে অভিকের উদ্দেশ্যে বলে, তুই কাজীকে ডেকেছিস? কখন আসবেন উনি? ওই তো উনি এসে গেছেন। কাজী এসে উপস্থিত হন। আরাফাত অহনার হাত শক্ত করে ধরে বলে, আমি বিশ্বাস করি অহনা পবিত্র, ওর কোনো ভুল নেই, তাই আমি ওকেই বিয়ে করব। এ ব্যাপারে কারো আপত্তি আমি মানব না। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ। বেশ, তবে আমার শেষ কথাও শুনে নে। এই মেয়েকে আমি মরে গেলেও নিজের ছেলের বউ হিসাবে মেনে নিব না। তুই ওকে বিয়ে করবি ভালো কথা, কিন্তু ওর ছায়াও যেন আমার বাড়িতে না পড়ে। এইসব তুমি কি বলছো আনোয়ারা? তুমি কি একদম পাগল হয়ে গেলে নাকি? আমার ছেলের কাণ্ড জ্ঞানহীনতা দেখে আমার পাগল হতে হলো। আমি বলে দিচ্ছি, বিয়ে করো ঠিক আছে, এটা আটকানোর সাধ্যি আমার নেই। কিন্তু এই মেয়ে যদি আমার বাড়িতে পা রাখে, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। ঠিক আছে, তোমার এ নিয়ে চিন্তা করতে হবে না, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যাব না ওকে। আনোয়ারা বেগম দ্রুত স্থান ত্যাগ করেন। তার সাথে তার ভাই, ভাবি ও তার বাপের বাড়ির অন্য সদস্যরাও চলে যায়। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে অহনার কাছে এসে তার হাত শক্ত করে ধরে নম্র স্বরে বলে, চলো আমার সাথে, আমরা বিয়ে করব। আপনি যা করছেন ভেবে করছেন তো? আমার জন্য আপনার মায়ের সাথে আপনার সম্পর্কের প্রভাব পড়বে। আপনি চাইলে এই বিয়েটা ভেঙেও দিতে পারেন। চুপ, আর একবার এই ধরনের শব্দ উচ্চারণ করবে না, নাহলে কিন্তু ভালো হবে না। বলেই সে অহনার হাতটা আরো শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যায়। অহনা হতবাক হয়ে দেখতে থাকে। বিয়ের আসরে উপস্থিত হয়ে সে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন, আজ আর এক্ষুনি বিয়েটা হবে, কেউ এই বিয়ে আটকাতে পারবে না। অভিক, সুনীতি, অহনার পরিবারের সবাই আর আরাফাতের অহনার প্রতি এত ভালোবাসা আর বিশ্বাস দেখে মুগ্ধ হয়ে যায়। অহনার চোখেও খুশির জল চলে আসে। কাজী কবুল বলতে বললে অহনা কিছু সময় নিয়ে কবুল বলে। আরাফাত অবশ্য তড়িঘড়ি করেই বলে দেয়। ব্যাস, বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। বিয়ে হতেই আরাফাত অহনার উদ্দেশ্যে বলে, এখন থেকে তোমার স্বামী হিসেবে তোমার সম্মান রক্ষার দায়িত্ব আমার। কেউ যদি তোমার দিকে আঙুল তোলে, তার সেই আঙুল আমি বেঁকিয়ে দেব। অহনার চোখে সুখের অশ্রু তখনও শোভা পাচ্ছে। সে নিজেকে প্রচুর ভাগ্যবান মনে করছে এমন একজন জীবন সঙ্গী লাভ করে। রঙে ভরা জীবন, ঘুণ ধরে শেষ, একপাশে শুরু, একপাশে শেষ। এই কথাটা যেন মিলে গেল সাগরের ক্ষেত্রে। একদিকে যখন অহনার জীবনের নতুন প্রভাত শুরু হলো, অন্যদিকে সাগর তখন অন্ধকার ঘরে বসে চিৎকার করে কাঁদছিল। নিজের ভালোবাসাকে চিরকালের মতো হারিয়ে ফেলার দুঃখ ভোগ করছিল। আরাফাত ও অহনার বাসর রাত আজ। দুজনকে একসাথে একটি রুমে এসে বসানো হয়েছে। অহনা অনবরত কেঁদে চলেছে। আরাফাত কিছুক্ষণ চুপ থাকলেও একসময় বিরক্ত হয়ে বলল,
এভাবে কাঁদছো কেন তুমি? কান্না করার মতো কিছু হয়নি। আমার জন্য আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেল। সব কিছুর জন্য আমি দায়ী। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। যাই হয়েছে সেখানে তোমার কোনো ফল্ট নেই। মায়ের বোঝার ভুল ছিল এবং সে মানুষের কথায় প্রভাবিত হয়ে একটু বেশি করে ফেলেছে। তবে আমি জানি মা বেশি দিন এভাবে রাগ করে থাকতে পারবেন না। এক সময় ঠিকই আমাদের মেনে নেবেন। তাই তুমিও আর মন খারাপ করে থেকো না, বরং চলো আমরা আমাদের বাসর রাত এনজয় করি। আরাফাতের কথায় এবার বুঝি অহনা একটু লজ্জা পেল। লজ্জা একদম মিইয়ে যেতে চাইল, কিন্তু আরাফাত তাকে সেই সুযোগ না দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নিল। অহনার গালে আলতো করে চুমু খেয়ে বলল, আজকের রাতটা আমাদের জীবনের সব থেকে বিশেষ রাত হতে চলেছে। তোমাকে কিন্তু একদমই ঘুমোতে দেব না। অহনা লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করে। আরাফাত অহনার মুখ তুলে বলে, এত লজ্জা পাওয়ার দরকার নেই। তোমার সব লাজ আজ আমি ভাঙবো। আরাফাত এসব বলেই অহনাকে নিজের আরো কাছে টেনে নেয়। এই রাত সাক্ষী হয় তাদের পবিত্র ভালোবাসার। আজ আরাফাত, অহনা এবং অভিক সবাই সিলেটে ফিরে যাবে। থাকবে একা শুধু সুনীতি। এজন্য সুনীতির মন ভীষণ খারাপ। অভিক যখন কাপড় গোছাচ্ছিল তখন সে করুণ চোখে চেয়েছিল। অভিক সবটা দেখেও কিছু বলেনি, একদম চুপ ছিল। কাপড় গোছানো শেষ করে সুনীতিকে আলতো করে জড়িয়ে ধরে বলে, তুমি তো জানোই আমাকে আজ ফিরতেই হবে। আর এই অবস্থায় তো তোমাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো না। তোমার এখন প্রপার যত্নের প্রয়োজন। সুনীতি বিবেচকের মতো মাথা নাড়ায়। অভিক সুনীতিকে নিজের সাথে আরো মিশিয়ে নিয়ে বলে, 3 মাস পর আমি আবার ফিরবো। তারপর তোমাকে একদম নিজের সাথে করে নিয়ে যাব। অভিকের কথায় সুনীতি কিছুটা হাসে। অভিকের বিদায়ের পালা আসে। আহসান চৌধুরী এবং রাহেলা খাতুনও আসেন। আহসান চৌধুরী এসে অভিককে বলেন, সাবধানে যাবে, নিজের খেয়াল রাখবে। বৌমার কথা তোমাকে ভাবতে হবে না, ওর খেয়াল রাখার জন্য আমরা আছি। আহসান চৌধুরীর কথায় অভিক আশ্বস্ত হয়। নিজের প্রিয়তমাকে ফেলে রওনা দেয়। এক বিচ্ছেদের গান যেন রচিত হয় এই স্থান থেকেই। 1 বছর পর অভিক ও আরাফাত ক্যাম্পে বসে একসাথে কিছুক্ষণ গল্প করছিল। আরাফাত কথায় কথায় বলে ফেলে, আমি অহনাকে নিয়ে ভীষণ চিন্তিত জানিস। মেয়েটাকে বোধ হয় একটু বেশি ভালোবেসে ফেলেছি। সবসময় ওর চিন্তা আমায় তাড়া করে বেড়ায়। এই যে দেশের জন্য আমি এত সংগ্রাম করি, আগে একটু ভয় হতো না। মনে হতো নিজের জীবন উৎসর্গ করে হলেও দেশের সেবা করে যাব। কিন্তু এখন চিন্তা হয় খুব, নিজের জন্য নয়, অহনার জন্য। আবার কিছু হয়ে গেলে অহনার কি হবে? তুই এসব নিয়ে একদম চিন্তা করবি না, আমি আছি তো, তোর কিচ্ছু হতে দেবো না। আর যদি আমার কিছু হয়ে যায়? তাদের কথার মাঝেই হঠাৎ সেখানে উপস্থিত হয় সেনাবাহিনীর নতুন সদস্য সাগর খান। সাগরেরও দায়িত্ব পড়েছে বর্তমানে সিলেটে। সে এসেই আরাফাত ও অভিককে স্যালুট জানায়। যদিও আরাফাতকে দেখে তার ভীষণ মন খারাপ হয়, কারণ এই মানুষটাই তার ভালোবাসার মানুষকে পেয়েছে, যাকে সে হাজার চেয়েও পায়নি। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সাগর। অভিক সাগরকে জিজ্ঞেস করে, এই তো ইয়াং ম্যান, তুমি কি কোনো নতুন তথ্য নিয়ে এসেছো? জি মেজর, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। আপনারা জানেন যে সীমান্তে ইদানিং আবারও অনেক অনৈতিক কাজকর্ম বেড়ে গেছে। ইন্ডিয়ার কিছু স্থানীয় মিলিশিয়া বাহিনী ও বাংলাদেশের কিছু সন্ত্রাসীরা আবারও অস্ত্র পাচার এবং মাদক পাচারের গতি বাড়িয়েছে। যদিও অতীতে আপনারা শিহাবকে মেরে এই চক্রকে থামিয়েছিলেন, কিন্তু বর্তমানে শিহাবের বাবা শমশের আলম আবারও নতুন করে দেশকে অস্থিতিশীল করতে এবং নিজের ছেলের হত্যার প্রতিশোধ নিতে সীমান্তে এইসব অপতৎপরতার শুরু করেছে এবং আগামীকালেও তাদের একটা গুরুত্বপূর্ণ মিশন আছে। গুড জব, তোমরা আসলেই অনেক ভালো কাজ করেছো। আমাদের এখন উপর মহলে এইসব তথ্য জানানো উচিত, অতঃপর যারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। এরই মধ্যে আরাফাতের ফোনে কল আসে। সে একটু সাইডে গিয়ে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। সাগর বুঝে যায় আরাফাত অহনার সাথে কথা বলছে। এমনটা ভেবে তার বুকের বাঁ পাশে তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয়। তবে সাগর নিজেকে সামলে নেয়। আরাফাত অহনাকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি একটু পরে উপস্থিত হচ্ছি। আজ তোমার জন্য আমি অনেক সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আরাফাতের এহেন কথা শুনে অহনা ভীষণ খুশি হয়। আরাফাতের উদ্দেশ্যে বলে, তুমি জলদি এসো, আমিও তোমার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আরাফাত ও অহনার এমন খুনসুটিময় কথা চলতেই থাকে। সেদিনকার মতো কাজ শেষে যে যার ঠিকানায় রওনা দেয়। সাগর সেনা ক্যাম্পেই থাকে। অপরদিকে আরাফাত ও অভিক থাকে কোয়ার্টারে। অভিক কোয়ার্টারে উপস্থিত হয়ে একটি সুন্দর দৃশ্যের সম্মুখীন হয়। সুনীতি বসে বসে নিজের পেটে হাত বুলাচ্ছে এবং গুনগুন করে কিছু বলছে। অভিক সামান্য এগিয়ে আসে। সুনীতি অভিককে দেখেই বলে ওঠে, দেখো সোনামণি, তোমার বাবা এসে গেছে।
অভিক সুনীতির এহেন কথা শুনে মৃদু হাসে। সুনীতি বর্তমানে 8 মাসের গর্ভবতী। খুব শীঘ্রই সে এই পৃথিবীর বুকে একটি নতুন প্রাণের সূচনা ঘটাতে চলেছে। অভিক বাবা হবার খুশিতে আত্মহারা। সুনীতি কাছে এসে তার পেটে মাথা রেখে বলে, সোনামণি কি তার বাবাকে মিস করছিল? এই তো চলে এসেছি আমি, আর মিস করার দরকার নেই। আমাদের বেবি তোমার উপর রাগ করেছে। তুমি সকাল থেকে একটাবারের জন্য ওর খোঁজ নাওনি। আমাদের বেবি এতটা অবুঝ না। ও জানে ওর বাবা কতটা ব্যস্ত মানুষ। কাল তো আবার আমাদের নতুন একটা মিশনে নামতে হবে। অভিকের মুখে মিশনের কথা শুনতেই সুনীতির বুকটা ধক করে ওঠে। যখনই অভিক কোনো মিশনে যায় তখনই সুনীতির সাথে এমনটা হয়। সে ভীষণ ভয় পড়ে যায়। আজও ব্যতিক্রম হলো না। চিন্তিত স্বরে শুধালো, আবার কিসে মিশন? শিহাবের বাবা শমশের আলম সীমান্তে আবার নতুন করে তৎপরতা শুরু করেছে। এবার আমাদের তাকে ধরতে হবে। আগের বার তো ওই শিহাবের জন্য তুমি মরতে বসেছিলে। আনিশা আপু তো নিজের জীবনের বলি দিয়ে তোমায় রক্ষা করেছে। আমার ভীষণ ভয় হচ্ছে। ওই শিহাবের বাবাও নিশ্চয়ই অনেক ভয়ানক হবে। তুমি এত দুশ্চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। তোমার এই মিশনে না গেলে হয় না? এটাই আমার দায়িত্ব নীতি। আপনি যান। আমি আর আমার বেবি আপনার উপর রাগ করেছি। আপনি আমাদের সাথে একটুও কথা বলবেন না, আমাদের কথা একটুও ভাবেন না আপনি। অভিক হালকা হাসে। সুনীতি যখনই রেগে যায় তখনই এইভাবে অভিককে আপনি করে বলে। অভিক একটানে সুনীতিকে কাছে টেনে নিয়ে বলে, তাহলে তো রাগ ভাঙাতে হয়। বলে সুনীতির কপালে একটা চুমু খায়। ব্যাস, সুনীতির সব রাগ বরফের মতো গলে যায়। অভিক সুনীতিকে নিজের বুকের সাথে জড়িয়ে ঘুমিয়েছিল। ভোরের আলো চোখে পড়তেই অভিকের ঘুম ভেঙে যায়। সে দ্রুত উঠে বসে। সুনীতির স্নিগ্ধ মুখের পানে তাকিয়ে একটা স্বস্তির শ্বাস ফেলে। সুনীতি তার স্ত্রী, যে তার মানসিক শান্তির কারণ। অভিক ঘড়িতে সময় দেখে নেয়। আজ সকাল সকালই তাকে বেরিয়ে পড়তে হবে নতুন মিশনের জন্য। তাই সে দ্রুত উঠে পড়ে তৈরি হতে থাকে। সুনীতি ঘুমাচ্ছে দেখে তাকে আর বিরক্ত করল না। যাওয়ার আগে সুনীতির পেটে হাত বুলিয়ে বলল, নিজের মায়ের খেয়াল রেখো লিটল চ্যাম্প। তোমার বাবার জন্যও দোয়া করো, যেন আজ আমি যে মিশনে যাচ্ছি সেটা সফল হয়। বলেই অভিক বেরিয়ে যায়। আরাফাতও মিশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। গতকাল রাতে সে অহনাকে সারপ্রাইজ গিফট হিসেবে একটা ডায়মন্ড পেন্ডেন্ট গিফট করেছে। তবে অহনার তরফ থেকে সে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, সেটা সে এখনো পায়নি। তাই আরাফাত যাওয়ার আগে অহনাকে মনে করিয়ে দিল। আজ যেন ফিরে এসে নিজের সারপ্রাইজটা পায়। নিশ্চয়ই পাবে। আমি তো আল্লাহর কাছে সেই প্রার্থনাই করেছি যেন তোমাকে সারপ্রাইজটা দিতে পারে। বলেই একটা রহস্যময় হাসি দেয় অহনা। আরাফাত যাওয়ার সময় রুমের দরজা পার হওয়ার সময় হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে যায়। অহনা এ ঘটনায় ভীষণ ঘাবড়ে যায়। আরাফাতকে টেনে তুলে বলে, তুমি ঠিক আছো তো? পায়ে সামান্য চোট পেয়েছি, এটা কোনো ব্যাপার না, আবার এক্ষুনি বের হতে হবে। অহনাকে ভীষণ চিন্তিত লাগছিল। অহনা আর থাকতে না পেরে বলেই দেয়, আজ তোমার না গেলে হয় না? কাল থেকে আমার মনটা কেমন জানি কুগাইছে, মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আজ আবার যাওয়ার সময় এই বাধা। তুমিও না না, এসব নিয়ে এত ভেবো না। এসব তোমার মনের ভুল। তুমি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করো তো, তাই এমন ভাবছো। আদতে আমার কিছুই হবে না। এর আগেও আমি এমন কত মিশনে গিয়েছি। তবু অহনার মন মানতে চায় না। সে উদ্দেশ্যে বলে, আমাকে কথা দাও তুমি একদম সহি সালামত ফিরে আসবে। ইনশাল্লাহ। আচ্ছা, সাবধানে যেও, আল্লাহর নাম নিও, উনি তোমায় সকল বিপদ থেকে রক্ষা করবেন। আরাফাত অহনাকে একটা গভীর আলিঙ্গনে স্নিগ্ধ করে তোলে। অহনা আরাফাতকে ভীষণ শক্তভাবে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই অনেক দূরে চলে যাবে। আরাফাত অহনাকে বলে, এখন ছাড়ো, আমি যেতে হবে। তোমাকে কিন্তু আমার কাছে ফিরতেই হবে। তোমার কাছে না ফিরে কোথায় যাব? বলেই অহনার কপালে একটা চুমু খেয়ে বিদায় নেয় আরাফাত। আরাফাত যখন যাচ্ছিল তখন অহনার হৃদস্পন্দন ক্রমশ বাড়ছিল। বুকে চুনচিন ব্যথা অনুভব হচ্ছিল। কেন জানি তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা কেউ তার বুক চিরে বের করে নিচ্ছে। অহনা চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, তুমি আমার স্বামীকে রক্ষা করো আল্লাহ, ওর যেন বিপদ না হয়। বলেই কিছু দোয়া পড়ে, কিন্তু তবুও তার মন থেকে দুশ্চিন্তা দূর হয় না। সেনা ক্যাম্প থেকে আজ সীমান্ত মিশনের জন্য 2টো আলাদা টিম করা হয়েছে। এর মধ্যে একটা টিমের নেতৃত্বে রয়েছে মেজর অভিক, অন্য টিমের নেতৃত্বে মেজর আরাফাত। সাগর মেজর আরাফাতের টিমে রয়েছে। ক্যাম্প থেকে 2টো টিমে ভাগ হয়ে সবাই 2টি ভিন্ন পথে রওনা দেয়। আরাফাত নিজের টিমে থাকা সকল সেনা সদস্যের উদ্দেশ্যে বলে, তোমরা সবাই সতর্ক থাকবে। ওরা যে কোনো দিক দিয়ে অতর্কিত হামলা চালাতে পারে, আর যে কোনো কিছুর বিনিময়ে আমাদের ওই পাচারকারী চক্রকে সমূলে উৎখাত করতে হবে, না হলে আমাদের দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে।
সাগর সহ উপস্থিত বাকি সকল জওয়ান একসাথে বলে ওঠে, জি মেজর, আমরা সব দিকে খেয়াল রেখে চলার চেষ্টা করব। গুড, তোমাদের মধ্যে এই স্পিরিটটাই দেখতে চাই। সাগর সহ বাকি সকল সেনা সদস্য আরাফাতকে অনুসরণ করে তার পিছু পিছু যেতে থাকে। যাওয়ার পথে আরাফাত তাদেরকে বিভিন্ন নির্দেশনাও দেয়। সুনীতি আজ তার মাসিক চেক আপের জন্য হাসপাতালে এসেছে। সুনীতির সাথে এসেছে অহনাও। সুনীতি অহনার কাছে দুঃখ প্রকাশ করে বলে, জানিস অভিক আজ মিশনে যাওয়ার সময় আমাকে একবার বলেও যায়নি। আমার খুব মন খারাপ হয়েছে ওর উপর। আর শুধু ওকে একবার আসতে দে, ওর সাথে আর কথাই বলবো না আমি। ওদের তো এটা নিত্যদিনের ঘটনা। হঠাৎ তার মুখটা মলিন হয়ে যায়। সে বলে, আমিও তো আরাফাতকে আজ যেতে মানা করেছিলাম। আমার মনটা যে বড্ড কু ডাকছে জানিস। আল্লাহ না করুক কোনো বিপদ হয়ে গেলে। তুই এসব চিন্তা মনে আনিস না, এটাই তো ওদের দায়িত্ব। ওরা দেশের সেবার জন্যই তো সবসময় এমনভাবে নিয়োজিত থাকে, দেশের মানুষ যেন নিশ্চিন্তে থাকতে পারে। এটা অবশ্য তুই ঠিক বলেছিস। আমাদের তো নিজেদের স্বামীকে নিয়ে গর্ব করা উচিত। তুই কি আরাফাত ভাইকে ব্যাপারটা জানিয়েছিস গতকাল? না রে, আমি শিওর না হয়ে জানাতে চাইনি। তাই তো আজ একেবারে হাসপাতালে প্রেগনেন্সির টেস্ট করাতে চলে এসেছি। তুই তো বললি অনেক সিমটম মিলে গেছে, তোর নাকি বমি, মাথা ব্যথা হয়, পিরিয়ডও নাকি অফ। আমার মনে হয় রিপোর্ট পজিটিভই আসবে। সুনীতির বলা কথাটা শেষ হতে না হতেই একজন নার্স এসে অহনাকে ভেতরে যেতে বলল। সুনীতি আগেই ডাক্তারকে দেখিয়েছে। ডাক্তার বলেছে সবকিছু নর্মাল, এখন শুধু অহনার রিপোর্ট আসা বাকি। কিছুক্ষণ পরেই অহনা খুশি মনে ডাক্তারের চেম্বারের থেকে বেরিয়ে সুনীতিকে জড়িয়ে ধরে বলল, রিপোর্ট পজিটিভ দোস্ত, আমি মা হতে চলেছি। অভিনন্দন দোস্ত, আমাকে কিন্তু 1 প্যাকেট মিষ্টি খাওয়াতে হবে। খাওয়াবো। শুধু তুই খাওয়ালে তো হবে না, আরাফাত ভাইয়ার পকেটও তো ফাঁকা করতে হবে। প্রথমবার বাবা হতে চলেছে। আমি তো ভাবতেই পারছি না আরাফাত এই খবরটা পেয়ে কতটা খুশি হবে। গতকাল ও আমাকে অনেক একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছে, আর আজ আমি ওকে দিব। বলেই একটা স্মিত হাসি দেয়। সীমান্তে তুমুল গোলাবর্ষণ চলছে বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ত্র পাচারকারী চক্রের মধ্যে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। গুলি করতে করতে সাগর সহ কিছু সেনা সদস্য সেফ জোনের বাইরে একটু বেশি এগিয়ে গেছিল। আরাফাত ব্যাপারটা খেয়াল করে। এরই মধ্যে 2-3 জন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়। সাগর সহ আরও 10-15 জন যখন বিপদের মুখোমুখি, আরাফাত বুঝতে পেরে সে যদি এখন কিছু করে তাহলে এই 10-15 জনের কাউকেই বাঁচানো যাবে না। এজন্য আরাফাত নিজের জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে গিয়ে তাদের সাথে যোগ দেয়। সাগর তাকে উদ্দেশ্য করে বলে, মেজর, আপনি নিরাপদে থাকুন, এইখানে বিপদ হতে পারে, আমরা সবটা সামলাচ্ছি। আমি তোমাদের সবাইকে এভাবে বিপদে ঠেলে দিয়ে একা নিজের কথা ভাবতে পারবো না। এখানে তোমরা সবাই আমার দায়িত্বে আছো, তাই তোমাদের রক্ষা করারও আমারই দায়িত্ব। বলি সে বন্দুকযুদ্ধ চালিয়ে যায়। ধীরে ধীরে অপরপক্ষকে অনেকটাই ধরাশায়ী করে দেয়। কিন্তু এর মধ্যে হঠাৎ একটা গুলি ছুটে এসে আরাফাতের বুক ভেদ করে চলে যায়। আরাফাত সাথে সাথেই বুকে হাত দিয়ে লুটিয়ে পড়ে। সাগর চিৎকার করে বলে ওঠে, মেজর। আরাফাতের বুক থেকে তীব্র রক্তক্ষরণ হচ্ছিল। সে বুঝতে পারছিল তার সময় ক্রমশ ফুরিয়ে আসছে। শেষবারের মতো অহনার চেহারা ভেসে ওঠে আরাফাতের মানসপটে। সে একটা মলিন হাসি দেয়। সাগর আরাফাতের পাশে বসে পড়ে বলে, মেজর, চোখ খোলা রাখার চেষ্টা করুন, উই উইল সেভ ইউ। অহনা, আমার অহনা। মেজর। অহনার আমি ছাড়া আর কেউ নেই, ওর খেয়াল। কথা সম্পূর্ণ করার আগেই আরাফাতের কথা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। সাগর একটা বিকট চিৎকার দিয়ে বলে, না মেজর, চোখ খুলুন প্লিজ। বলেই কান্না শুরু করে দেয়। অহনা ও সুনীতি সেনা ক্যাম্পে এসে বসে আছে। কিছু সেনা সদস্য তাদের এখানে নিয়ে এসেছে। দুজনেরই ভীষণ চিন্তা হচ্ছিল, কারণ অভিক এবং আরাফাতের কোনো দেখা মিলছিল না। অহনা সুনীতির উদ্দেশ্যে বলে, তোর কি মনে হচ্ছে দোস্ত? আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। ওরা কিছু বলছে না আমাদের। এমনি তো আমার মনটা কু গাইছিল সকাল থেকে। এই মিশনে গিয়ে কোনো বিপদ হলো না তো? আমারও তো সেটাই ভয় হচ্ছে রে, আল্লাহ না করুক ওদের যেন কোনো বিপদ না হয়। সুনীতির এই কথা বলার পরই অভিক চলে আসে। তাকে অনেক বিধ্বস্ত লাগছিল, চোখগুলো একদম রক্তিম। সুনীতির ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সাবধানতার সহিত অভিকের কাছে গিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আমার ভীষণ ভয় হচ্ছিল। অভিক কোনো উত্তর দেয় না। এবার অহনা উঠে দাঁড়িয়ে বলে, আরাফাত কোথায় ভাইয়া? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরাফাতের নাম শুনতেই অভিকের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে পিছন ফিরে তাকায়। কয়েকজন সেনা সদস্য একটা লাশ বহন করে আনছে।
অহনা চরম হতবিহ্বল হয়ে তাকিয়ে সেদিকে। লাশটা অভিকের নির্দেশে মাটিতে নামানো হলো। অহনা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেল। সুনীতিও হতবাক হয়ে তাকিয়ে। হঠাৎ প্রবল হাওয়া এসে লাশের মুখ থেকে কাপড়টা সরে গেল। সাথে সাথেই অহনা একটা তীব্র আর্তনাদ করে উঠল। সুনীতিও মুখ চেপে কাঁদতে লাগলো। অভিক সুনীতির মাথায় হাত রেখে বলল, তুমি সামলাও নিজেকে। অহনা ভাবিকে তো এখন তোমারই সামলাতে হবে। এদিকে অহনা আরাফাতকে এভাবে দেখে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে আরাফাতের মৃতদেহের পাশে বসে পড়ে আহাজারি করে বলতে থাকে, আরাফাত, এই আরাফাত, চোখ খুলো না, তাকাও আমার দিকে। তুমি তোমায় কথা দিয়েছিলে আবার আমার কাছে ফিরে আসবে। আমার যে তোমাকে অনেক বড় একটা খুশির খবর দেওয়া আছে, জানো? আমি মা হতে চলেছি। আমার গর্বে তোমার সন্তান বেড়ে উঠছে। তুমি কিভাবে আমাদের দুজনকে ছেড়ে বেড়ে চলে যেতে পারো? তুমি তো এখন ওর আগমনের খবরই পেলে না, আর না আমাদের সন্তানে তার বাবার সান্নিধ্য পেল। চোখ খোলো আরাফাত। তুই শান্ত হ অহনা। কিভাবে শান্ত হবো আমি? লোকটা সকালে একদম সুস্থ স্বাভাবিক ছিল, আর এখন? আমি বলেছিলাম ওকে আজ যেন কোনো মিশনে না যায়, কিন্তু আমার কথা শুনলো না। ও এইভাবে আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো? অহনা এভাবে আরো কিছুক্ষণ আহাজারি করে অতঃপর জ্ঞান হারালো। সাগর এসে অহনার পাশে বসলো। সুনীতিকে বলল, ওনাকে এখনই ডাক্তারের কাছে নিতে হবে। ওনার অবস্থা আবার ভালো ঠেকছে না। কিভাবে ভালো থাকবে ও? আরাফাত ভাই ওর স্বামী ছিল, ওর জীবন সঙ্গী, ওর অনাগত সন্তানের পিতা। ও কিভাবে এই ধাক্কাটা সামলাবে? আমি তো এটাই বুঝতে পারছি না আরাফাত ভাই কিভাবে। আমাদের প্রাণ বাঁচানোর জন্যই উনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন। উনি একজন বীর। বলেই কেঁদে ফেলল সাগর। তার মনে এতদিন আরাফাতের জন্য যে একটা চাপা ক্ষোভ ছিল, আজ তা অপ্রতুল সম্মানে পরিণত হয়েছে। সাগর বুঝতে পারছে এই লোকটা কতটা ভালো ছিল। অহনাও কতটা ভাগ্যবতী ছিল যে এমন একজন লোককে স্বামী হিসেবে পেয়েছিল। আরাফাতের মৃত্যুর খবর শুনে তার বাবা শফিক ইসলাম এবং মা আনোয়ারা বেগমও ছুটে চলে এসেছেন। আনোয়ারা বেগম এসেছেন থেকে যতটা না ছেলের জন্য আফসোস করেছেন, তার থেকে অনেক বেশি দোষারোপ করছেন অহনাকে। অহনার জ্ঞান ফেরার পর সে একটু বাইরে আসে আরাফাতের লাশের কাছে। আনোয়ারা বেগম অহনাকে দেখা মাত্র ছুটে এসে তার গালে ঠাস করে থাপ্পড় মেরে বলেন, এই কালনাগিনী আমার ছেলেটাকে খেয়ে নিল। এর জন্যই আমার ছেলেটা মরে গেছে। তোর কখনো ভালো হবে না। শফিক ইসলাম এমনিতেই নিজের ছেলের শোকে কাতর। তার উপর স্ত্রীর এহেন ব্যবহার দেখে তিনি আর নিজেকে সামনে রাখতে না পেরে, আল্লাহর দোহাই লাগে আনোয়ারা, তুমি মেয়েটাকে এভাবে বলিও না। জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তুমি কোন হিসাবে এভাবে মেয়েটাকে দোষারোপ করছো? আনোয়ারা বেগম দমে না গিয়ে আরো বলতে থাকেন, আমার ছেলে তো এর আগে অনেক মিশনে গেছে, কখনো তো এমন হয়নি। কিন্তু এই মেয়েটার সাথে বিয়ের পরেই এমন হলো। না, এই মেয়ের চরিত্র ভালো না, আর না ভাগ্য। এটা একটা অপয়া। আমার ছেলের খুনিও। সুনীতি আর চুপ থাকতে না পেরে আনোয়ারা বেগমকে বলেন, অনেক হয়েছে আন্টি, এবার দয়া করে চুপ করুন। অহনাকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। এতক্ষণ আমি কিছু বলিনি মানবতার খাতিরে। ভেবেছিলাম আপনি নিজের ছেলেকে হারানোর শোকে এইসব ভুলভাল বলছেন, কিন্তু এবার আপনি লিমিট ক্রস করছেন। আপনি যেমন নিজের ছেলেকে হারিয়েছেন, তেমনি অহনাও কিন্তু ওর স্বামীকে হারিয়েছে, তাই ওর কষ্টটাও কোনো অংশে কম না। আমাকে এসব শোনাতে এসো না। এই মেয়ের যা চরিত্র, যা হারিয়েছে, সেটা শুধু আমি আমার একমাত্র ছেলেকে। এ তো দুদিন পর ঠিকই আরেকটা জুটিয়ে ফেলবে। অহনা আপনার পুত্রবধূ, ওর সম্পর্কে আপনি দয়া করে এত নিম্ন কথা বলবেন না। তার উপর ও আপনার ছেলের অনাগত সন্তানের মা হতে চলেছে। আনোয়ারা বেগম একথা শুনে আরো বেশি ক্ষেপে গিয়ে বলেন, কি প্রমাণ আছে যে এই বাচ্চাটা আমার ছেলে? এই মেয়েকে তো বিয়ের দিন তুলে নিয়ে যাওয়া হয়েছিল। জানি না এর সাথে কোন ছেলের অবৈধ সম্পর্ক ছিল। হয়তো সেই ছেলেরই। আনোয়ারা বেগম নিজের পুরো কথা সম্পূর্ণ করার আগেই শফিক ইসলাম ঠাস করে চর বসিয়ে দেন। আনোয়ারা বেগম চর খেয়ে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ফুসফুস করতে থাকেন। শফিক ইসলাম বলেন, তুমি আর একটাও বাজে কথা বলবে না। নিজের ছেলের মৃত্যুর পর কোনো মা এমন জঘন্য কথা বলে? ছি। তুমি শুধু আমাকে দোষ দিতে পারবে, আর কিছু পারবে না। কিন্তু একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই মেয়েকে আমি কিছুতেই আমার ঘরে তুলব না।
এর জন্য আমার ছেলের সাথে আমার দূরত্ব তৈরি হয়েছিল। মৃত্যুর আগ অবধি ছেলেটা আমার সাথে ভালোভাবে কথা বলল না। এই মেয়েকে আমি মেনে নিব না। না, ওর গর্ভের সন্তানকে নিজের বংশধর হিসাবে মানব। আর তুমি যদি আমার সিদ্ধান্ত মেনে না নেও তো আমি বিষ খাবো। আনোয়ারা, অহনা এসব তিক্ত কথা শুনে ভীষণ ব্যথিত হয়। যদি সে একা থাকতো তাহলে হয়তো অপমানে এতক্ষণে নিজেকে শেষ করে দিত। কিন্তু তার গর্ভে যে বেড়ে উঠেছে নতুন প্রাণ, তার আরাফাতের শেষ চিহ্ন, এটা তো সে নিঃশেষ হতে দিতে দেবে না। অহনা ছোট থেকে তার মায়ের সিঙ্গেল মাদার হিসেবে কিভাবে সংগ্রাম করেছে তা দেখেছে, কিন্তু এখন তাকেও হয়তো সেই সংগ্রাম করতে হবে। অহনা নিজের চোখের জল মুছে বলে, যদি ভাগ্যে এমনটাই লেখা থাকে তো তাই হবে। আমি হার মানবো না। আমার সন্তানের জন্য আমার শক্ত থাকতে হবে। আরাফাত তো আমাদের কথা ভাবলো না, কিন্তু আমাকে তো ভাবতে হবে। দূর থেকে সাগর দেখছিল অহনাকে। এতক্ষণ নির্জীব অহনার চোখে হঠাৎ অন্যরকম একটা অনুপ্রেরণা দেখে সাগরের মুখে হাসি ফুটে উঠল। সাগর মনে মনে বলে উঠল, মেজর আরাফাত আমাদের সবাইকে ঋণী করে রেখে গেছেন, সেই ঋণ আমরা শোধ করবই। আরাফাতের মৃতদেহকে সেনাবাহিনীর তরফ থেকে বিশেষ সম্মান দেওয়া হয়। অতঃপর তার জানাজা শেষে নিজ গ্রামের বাসা সাভারে দাফন করা হয়। অহনা পুরোটা সময় শক্ত মূর্তিতে পরিণত হয়। এখান থেকে যে তার জীবনের নতুন যাত্রা শুরু। সুনীতি মন খারাপ করে অহনার পাশে বসেছিল। আরাফাতের মৃত্যুর পর 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এই 1 মাসে অনেক কিছুই বদলে গেছে। সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারলেও অহনা এখনো শোকে নিমগ্ন। নিজের খেয়ালও সে ঠিকমতো রাখছে না। বর্তমানে অহনা তার বাড়িতেই অবস্থান করছে, কিন্তু সেখানেও নানা ঝামেলা। কারণ সুনীতির মা থাকে তার মামার বাড়িতে। সুনীতির মামা সবকিছু মেনে নিলেও মামি এবং মামাতো ভাই বোনেরা অহনার এখানে থাকাটা ভালো চোখে নিচ্ছে না। তাদের মত, অহনা যেহেতু এখন গর্ভবতী, তাই তার শ্বশুর বাড়িতে থাকা উচিত। ওদিকে আনোয়ারা বেগম তো এই সন্তানকে নিজের বংশের সন্তানের মর্যাদা দিতেই রাজি নয়। শফিক ইসলাম অনেক বুঝলেও কোনো লাভ করতে পারেনি, তাই শেষ অবধি হার মেনে নিতে বাধ্য হয়েছে। অহনার মামির কথা শুরু অনেকটা আনোয়ারা বেগমের মতো। তার মতে অহনার বিয়ের দিন যা হয়েছিল তাতে তাদের সম্মান নষ্ট হয়ে গেছে, তাই তিনি অহনাকে মেনে নিতে পারছেন না। সুনীতি আজ এসেই অহনার উদ্দেশ্যে বলে, তুই আমাদের সাথে চল, এখানে তোকে এত গঞ্জনা সহ্য করতে থাকতে হবে না। না রে, আমি আর কারোর উপর বোঝা হতে চাই না। এখান থেকে না হয় কিছু মন্দ কথা শুনতে হচ্ছে, কিন্তু কেউ তো আর আমাকে বের করে দিচ্ছে না। নিজের কথা না ভাবিস, অন্তত নিজের সন্তানের কথা ভাব। তোর তো এখন নিজের সন্তানের জন্য হলেও নিজেকে ভালো রাখতে হবে, এইটুকু তো আমি আশা করতেই পারি। আমার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আমার। ওর বাবা তোর সব দায়িত্ব আমার থেকে মুখ ফিরিয়ে নিল, তাই এখন যা করার আমার একারই করতে হবে। তবে চিন্তা নেই, আমি তো ছোটবেলা থেকে নিজের মাকে দেখেছি। সিঙ্গেল মাদার হয়ে কীভাবে বাঁচতে হয় জানি আমি। ভাবছি অনলাইনে একটা কোনো বিজনেস শুরু করব, সেখান থেকে যা উপার্জন হবে তা দিয়ে আমার সন্তানের চলে যাবে। তাছাড়া আরাফাত আমাদের জয়েন্ট ব্যাংকে অ্যাকাউন্টে কিছু টাকা জমিয়েছিল আমাদের ভবিষ্যতের কথা ভেবে। ওখানে 5 লাখের মতো আছে, সেটা আমাদের সন্তানের ভবিষ্যতে কাজে লাগবে। বাংলা সেনাবাহিনীর তরফ থেকে যে 10 লাখ টাকা দেওয়া হয়েছিল সেটা তো আরাফাত ভাইয়ের মা সম্পূর্ণ দখল করে নিল। তুই এটা নিয়ে কিছু বললি না কেন? আমার স্বামীর জীবনের বিনিময়ে পাওয়ার টাকা নিয়ে এতটা ছোট লোকামি করার মানসিকতা আমার হয়নি। ওনার সন্তানের টাকা উনি নিয়েছেন, সেটা ওনার ব্যাপার, আমি এ ব্যাপারে কিছু বলবো না। সুনীতি বুঝতে পারে আর কথা বাড়িয়ে লাভ নেই, তাই সে একদম চুপ হয়ে যায়। কিছু সময় চুপ থেকে অহনার উদ্দেশ্যে বলে, তুই থাক, আমি তাহলে আজ উঠি। রাতের বেলা হঠাৎ সুনীতি ভীষণ অসুস্থ বোধ করে। অভিক বর্তমানে সিলেটে সেনা ক্যাম্পে অবস্থান করছে, আর সুনীতি ঢাকায় শ্বশুর বাড়িতে, তাই সুনীতি ঘরে একাই ছিল। রাতে পেটে তীব্র ব্যথা অনুভূত হওয়ায় সে নিজের শ্বশুর শাশুড়িকে ডাকতে থাকে। পাশের রুম থেকে আহসান চৌধুরী ও রাহেলা খাতুন ছুটে আসেন। দুজনের সুনীতির এহেন অবস্থা দেখে হকচকিয়ে যায়। রাহেলা খাতুন ভীত স্বরে বলেন, আমার মনে হয় ওর প্রসব বেদনা উঠেছে, আমাদের এখনই ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি একটু বৌমার পাশে থেকো, আমি এখনই অ্যাম্বুলেন্স কল করছি। অভিজ্ঞকেও ব্যাপারটা জানাতে হবে। আহসান চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে সব কাজ করতে থাকেন। এদিকে রাহেলা খাতুন সুনীতিকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি নিজেকে সামলাও বৌমা, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর নাম নাও, আল্লাহ তোমার আর তোমার বাচ্চাকে একদম ঠিক রাখবেন। আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, মনে হচ্ছে আমি একদম শেষ হয়ে যাব। এরকম কথা বলতে নেই, এ সময় একটু ব্যথা হয়, তুমি চিন্তা করো না।
কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে। রাহেলা খাতুন ও আহসান চৌধুরী মিলে সুনীতিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আহসান চৌধুরী অভিককে ফোন করে সবটা জানিয়ে দিয়েছেন। অভিক সুনীতির হঠাৎ এই অসুস্থতার কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। তার ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল, কিন্তু তার কিছু করারও ছিল না। অনেক ভেবে সে উপর মহলে যোগাযোগ করে। অতঃপর অনেক কষ্টে একদিনের ছুটি ম্যানেজ করে রাতেই ফ্লাইটের ব্যবস্থা করে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সিলেট থেকে ঢাকায় পৌঁছেই অভিক হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যে সে খবর পেয়েছে যে সে কন্যা সন্তানের পিতা হয়েছে। তার স্ত্রী এবং সন্তান দুজনেই ভালো আছে। মূলত নর্মাল ডেলিভারি হয়েছে, সিজারের প্রয়োজন পড়েনি। তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছে ভীষণই সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হয় অভিক। তার মায়ের কোল জুড়ে আছে ছোট্ট একটি প্রাণ। অভিককে দেখা মাত্রই রাহেলা খাতুন তার দিকে এগিয়ে গিয়ে বলে, এই দেখো অভিক, তোমার মেয়ে একদম তোমার মতোই দেখতে হয়েছে। আমি তো ওকে দেখা মাত্রই অবাক হয়ে গিয়েছিলাম। এ যেন আমার ছোট্ট অভিকের প্রতিচ্ছবি। অভিক নিজের ছোট্ট মেয়েকে কোলে তুলে নেয়। মেয়েটা কোনো কান্না করছে না, চুপচাপ পৃথিবীকে অবলোকন করছে। অভিক কিছুটা ভয় পেয়ে বলে, ও কি কান্না করেনি? জন্মের পর থেকে তো সে কি কান্না, একটু আগেই চুপ হলো। এখন কি বিজ্ঞের মতো গোটা পৃথিবীটা দেখছে। আমার মনে হচ্ছে আমার নাতনি অনেক মেধাবী হবে। অভিক নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েকে তো আমার মতো মেধাবী হতেই হবে। ওকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। এরই মধ্যে তার মাথায় সুনীতির চিন্তা আসে। সে বলে, আচ্ছা, সুনীতি কেমন আছে? ও সুস্থ আছে, ওকে কেবিনে শিফট করা হয়েছে। অভিক নিজের মেয়েকে সাথে রেখে সুনীতির কেবিনের দিকে পা বাড়ায়। অভিক কেবিনে প্রবেশ করতেই সুনীতি সজাগ হয়। অভিকের পানে তাকাতে তার কোলের নিজের ছোট্ট অংশকে দেখে সুনীতির চোখ জড়িয়ে যায়। সে আবেগপ্রবণ গলায় বলে, আমাদের ছোট্ট রাজকন্যা। একদম তোমার আর আমার প্রতিচ্ছবি আমাদের মেয়ে। আমি তো ওর নাম ঠিকও করে রেখেছি। আমার মেয়ের নাম হবে অভিক্ষা। তোমার পছন্দ হয়েছে তো নামটা? এমনিতেও আকিকার পর ওর সুন্দর একটা নাম রাখা হবে, তবে আমি ওকে অভিক্ষা বলেই ডাকবো। অভিকের মেয়ে অভিক্ষা। নামটা সত্যি অনেক সুন্দর। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল নীতি। এখন আমাদেরকে আমাদের সন্তানকে ভালো করে মানুষ করতে হবে। আমি তো নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব ওকে যতটা সম্ভব ভালো রাখা যায়। তুমি আমার সাথে থাকবে তো এই যাত্রায়? আমি হয়তো নিজের ব্যস্ততার জন্য আমাদের মেয়েকে যথেষ্ট সময় দিতে পারবো না, কিন্তু তোমাকে কিন্তু সবসময় ওর খেয়াল রাখতে হবে। ওকে ভালো মন্দ সব শেখাতে হবে। একজন সুনাগরিক হিসেবে এবং মানবিক হিসেবে গড়ে তুলতে হবে। মা হিসেবে আমি নিজের দায়িত্বে কোনো কমতি রাখবো না। আমাদের মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে, দেখে নিন। অভিক একটা সুন্দর হাসি দেয়। সুনীতি সেই হাসির দিকে তাকিয়ে বলে, আমাদের মেয়ের জীবনেও যেন এমন সুখে শান্তিতে ভরে ওঠে, সেই কামনাই করি। অভিক ও সুনীতির জীবন এখন তাদের আদরের মেয়ে অভিক্ষাকে ঘিরে ভালোই কাটছে। অভিক্ষাও এখন অনেক বড় হয়ে গেছে। ওর বয়স এখন 6 মাস। অল্প অল্প হামাগুড়ি দিয়ে হাঁটতে পারে। সুনীতি নিজের মেয়েকে নিয়ে অনেক খুশি থাকলেও অহনার কথা ভেবে তার বুকটা ধক করে ওঠে। অহনা এতগুলো দিন যেন কতটা কষ্টে অতিবাহিত করছে তার খবর সুনীতি জানে। সুনীতির মাঝে মধ্যে ইচ্ছে হয় যদি সে ক্ষমতা পেত তাহলে অহনার জীবনটা আবার নতুন করে গুছিয়ে দিত, কিন্তু সেটা তো এত সহজে সম্ভব নয়। অহনা তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে একাই বাকি জীবনটা নিজের সন্তানকে নিয়ে কাটিয়ে দেবে। এ সমস্ত কথা ভেবেই সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ যে অহনার সাথে দেখা করতে এসেছে, অহনার মামার বাড়িতে গিয়েই সবার প্রথম সে পরিলক্ষিত করে অহনাকে অনেকটা রুগ্ন লাগছে। এখন তার প্রেগন্যান্সির 9 মাস চলছে। এই অবস্থায় যতটা সবল থাকা উচিত ততটা সবল অহনা নয়। সুনীতি অহনার উদ্দেশ্যে বলে, তুই কি নিজের একটুও খেয়াল রাখিস না? অহনা সুনীতিকে পুরোপুরি উপেক্ষা করে তার কোলে থাকা অভিক্ষার গালে আদর করে বলে, আমার অভিজ্ঞা মামনিটা কেমন আছে? খুব শীঘ্রই তোমার একটা খালার সাথে আসতে চলেছে দুনিয়ায়। ছোট্ট অভিক্ষা না জানি অহনার কথার মানে কি বুঝলো, কিন্তু সে খিলখিল করে হাসতে লাগলো। যেই হাসি দেখে অহনার নয়ন জুড়িয়ে গেল। সে বলল, মাশাআল্লাহ, কি সুন্দর হাসি। আমার বাচ্চাটাকে কি আমি এতটা সুখে রাখতে পারবো? তুই একটু বেশিই চিন্তা করছিস অহনা। এতটা ভাবারও কিছু হয়নি। দেখবি তোর সন্তান অনেক সুখী হবে। আমরা সবাই আছি তো। অহনা একটু ভরসা পায়। কিছু একটা মনে পড়তেই সুনীতিকে বলে, জানিস, এই কয়েক মাস ধরে আমি লক্ষ্য করছি কেউ যেন গোপনে আমার অনেক খেয়াল রাখছে। প্রতি মাসের শুরুতে আমার জন্য বিভিন্ন ফলমূল, স্বাস্থ্যকর খাবার পাঠায়। আমার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেয়, কিন্তু এসব কে করছে কিছু বুঝতে পারছি না।
সুনীতি একটা হতাশার শ্বাস ফেলে। সে জানে এসব কে করেছে। তার মনে পড়ে যায় আরাফাতের মৃত্যুর কিছুদিন পরের ঘটনা। ফ্ল্যাশব্যাক। সাগর সুনীতির কাছে এসে বসে জানতে চায়, আপু, অহনার কি খবর? উনি ভালো আছেন তো? ওর কি ভালো থাকার কথা সাগর? তুমি তো সবই জানো, কিভাবে ওর জীবনটা এলোমেলো হয়ে গেল সবটাই তো জানো তুমি। এসব কিছুর জন্য আমিই দায়ী আপু। আমার জন্যই আজ অহনার এই দশা। তুমি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন? সাগর তখন সুনীতিকে অহনার বিয়ের দিনের সব ঘটনা খুলে বলে। সব শুনে সুনীতি হতবাক হয়ে যায়। সাগর বলতে থাকে, আমার জন্যই সেদিন আবির এমন একটা জঘন্য কাজ করেছিল, যার জন্য অহনাকে সবাই খারাপ ভাবছে। আমি অপরাধী। তুমি নিজেকে দোষ দিও না। এখানে যা কিছু হয়েছে তা নিয়তি ছিল। তুমি তো চাইলে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারতে, কিন্তু সেটা না করে যে মহানুভবতা দেখিয়েছ সেটাই অনেক। কজন পারে এভাবে নিজের ভালোবাসা বলিদান দিতে? কিন্তু এসব করে কি লাভ হলো আপু? সেই তো অহনার নামে দুর্নাম বের হলো। আমি চাই এখন সব সত্যিটা সবাইকে বলে দিতে, তারপর যা হবার হোক। এমনটা করতে গেলে হিতে আরো বিপরীত হতে পারতো। এখনো কেউ নিশ্চিত হয়ে কিছু বলতে পারছে না। তো তুমি যদি এখন সবাইকে সবটা বলো, তখন তোমাকে আর রহনাকে নিয়ে একটা নোংরা কাহিনী তৈরি করবে সবাই। তখন সত্যটা কেউ মানতে চাইবে না। এতে অহনার জীবন আরো কঠিন হবে। তাহলে এখন আমি কি করব? অহনার জীবনকে সহজ বানানোর কি কোনো উপায় নেই? ওর কষ্ট যে আমি সইতে পারছি না। তুমি যদি অহনাকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে তুমি দূরে থেকে ওর খেয়াল রাখো। ওকে একা অনুভব করতে দিও না। এখন ওর মানসিক শারীরিক সাপোর্টের প্রয়োজন। তোমাকেই সেটা হয়ে উঠতে হবে। আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, তোমার এই ভালোবাসা যদি পবিত্র হয়, যদি এতে কোনো খাদ না থাকে, আল্লাহ যেন তোমার ভালোবাসার পূর্ণতা দান করেন। অতীতের ভাবনা থেকে বেরিয়ে এসে সুনীতি অহনাকে বলে, তুই তো পারিস অতীত নিয়ে পড়ে না থাকে জীবনকে নতুনভাবে সাজাতে। এসব তুই কি বলছিস? এখন তুই গর্ভবতী, তাই এই অবস্থায় কিছু সম্ভব না। কিন্তু সন্তান জন্মানোর পর তুই তো নতুন করে। আমি শুধু আরাফাতকেই ভালোবাসি। ও ছাড়া আমার জীবনে আর কারো স্থান নেই। জীবন আবেগ দিয়ে চলে না। এমনও তো হতে পারে অন্য কেউ তোকে ভীষণ ভালোবাসবে। আমাকে না হয় ভালোবাসবে, কিন্তু আমার সন্তানকে ভালোবাসবে এবং ভালো রাখবে এমন কাউকে কি আমি পাবো? আল্লাহ সহায় হলে পেয়ে যেতেও পারিস। অহনা আর এই বিষয় নিয়ে কথা বাড়ায় না। আর কিছুক্ষণ টুকটাক কথা বলেই তাদের কথা সমাপ্ত হয়। সেদিন রাতেই হঠাৎ করে অহনার ব্লিডিং শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে জরুরি ভিত্তিতে সিজার করতে হবে, না হলে বাচ্চা ও মা দুজনেরই জীবন সংকট হবে। অহনার মা তো একদম কান্নাকাটি শুরু করে দেয়। সুনীতিও এই খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসে। অভিক তখন সিলেটে ছিল বিধায় আসতে পারেনি। সৌভাগ্যক্রমে সাগর কিছুদিনের ছুটিতে বাড়িতে এসেছিল। সুনীতি এটা জানতো, তাই সে সাগরকে ফোন করে বিষয়টা জানালো। সাগর দ্রুত ছুটে এলো হাসপাতালে। অহনার মামা অসুস্থ থাকায় তিনি হাসপাতালে আসেননি। অহনার মামাতো ভাইও কিছুটা অজ্ঞ এ বিষয়ে। সাগর হাসপাতালে এসেই অহনার জন্য রক্তের ব্যবস্থা করলো। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসকের সাথে কথাবার্তা বলল। অবশেষে অপারেশন সাকসেসফুলি হয়ে গেল। অহনা একটি কন্যা সন্তানের জন্ম দিল। অহনা সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু অহনার বাচ্চাটা প্রি ম্যাচিওর বেবি হওয়ায় বেশ সমস্যা দেখা দিল। তাকে বেশ কিছুদিন হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হলো। এরই মধ্যে আবার নিউমোনিয়া দেখা দেয়ায় পরিস্থিতি আরও বাজে হয়ে গেল। অহনা এই সময় প্রচণ্ড ভেঙে পড়েছিল। তখন সাগর অহনার পাশে ছিল, তাকে মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছিল ক্রমশ। প্রতিদিন অহনার মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করা লাগতো। সাগর সবসময় অহনার সাথে যেত, এতে অহনা অসহায় বোধ করতো না। সাগর যেন অহনার ভরসার স্থল হয়ে উঠছিল। কিছুদিনের মধ্যে অহনা আর সাগরকে নিয়ে অহনার মামির সন্দেহ হয়। তিনি অহনাকে এসব নিয়ে খোঁটা দিতেই অহনা ভীষণ অপমান বোধ করে। সাগরকে ভীষণ বাজেভাবে অপমান বোধ করে বলে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিত। সাগর সেদিন কিছু বলে না, কিন্তু তবুও সে আড়াল থেকে সবসময় অহনার পাশে থেকেছে, যা অহনা বুঝতে পেরেছে। অহনার মেয়েকে নিয়ে 2 বছর যাবৎ বিভিন্ন ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হয়েছে। নানা সমস্যায় সবসময় সাগর দূর থেকে অহনাকে সাহায্য করেছে। অহনা সাগরের এই খেয়াল রাখার প্রবণতা দেখে আন্দাজ করতে পেরেছে অনেক কিছুই, কিন্তু সমাজের কথা ভেবে পিছিয়ে থেকেছে। আজ সুদীর্ঘ 2 বছর পর কি হবে তাদের সম্পর্ক, কোথায় গিয়ে দাঁড়াবে তাদের এই সম্পর্কের সমীকরণ, তা জানার অপেক্ষায় আছে সবাই। সাগর এবার একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আর কোনো লুকোচুরি নয়, সে নিজের পরিবারকে অহনার ব্যাপারটা জানিয়ে দেবে।
এমনিতেই পরিবার থেকে বিয়ের চাপ আসছে। অহনার কথাটা জানানোর পর যা হবার হবে। অহনা যদি তাকে ফিরিয়ে দেয় তো আজীবন একা থাকবে। তবুও সাগর এত সহজে হার মানবে না, এটাই তার পণ। সুনীতি আজ সকাল সকাল অহনার বাসায় চলে এসেছে। অহনা তার অনলাইন বিজনেসের কাজ সামলে একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় সুনীতির আগমনে সে থতমত খেয়ে যায় এবং বলে, তুই হঠাৎ? সুনীতির কোলে ছিল অভিক্ষা। আমাদের ছোট্ট অভিক্ষা এখন অনেক বড় হয়েছে। তার বয়স প্রায় 3 বছর। অহনাকে দেখা মাত্রই অভিক্ষা তার কোলের কাছে চলে আসে। অহনা অভিক্ষাকে কোলে তুলে নিয়ে নিজের ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে বলে, ভাগ্যিস আমার এখনো ঘুমিয়ে আছে, নাহলে কি যে কান্না শুরু করে দিত। মেয়েটা আমার এত হিংসুটে হয়েছে। তোর সাথে আমার জরুরি একটা কথা আছে। সেটা তো বুঝতেই পারছি, নাহলে কি তুই এত সকালে আমার এখানে আসতি? আমাকে যে এখানে আসতেই হতো তোর জীবনটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। মানে কি বলতে চাইছিস তুই? দেখ অহনা, তুই নিজের অনুভূতিকে লুকিয়ে রেখে কোনো লাভ পাবি না। ছোট থেকেই আমি চিনি তোকে। তোর চোখ দেখেই তোর মনের কথা বলতে পারার সক্ষমতা আছে আমার। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। আজ সাগর ওর পরিবারকে রাজি করিয়ে তোকে এখানে দেখাতে নিয়ে আসবে। তুই কিন্তু এবার আর ওকে ফেরাবি না। এটা হতে পারে না, তুই ওকে না করে দে। আমি ওকে না করবো না। এবার তোকে হার মানতেই হবে। অনেক কষ্ট দিয়েছিস তুই ছেলেটাকে, ও এতদিন অপেক্ষা করেছে তোর জন্য। আর না, এবার তুইও তোর মনের কথা শোন, সমাজকে পরোয়া করিস না। সাগর আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করে। ওর জীবনে তো একদম ফ্রেশ, কারো কত ভালো মেয়ে ওর জন্য তৈরি আছে। সেখানে ও কেন আমার মতো এক সন্তানের মাকে বিয়ে করবে? নিজেকে এতটা ছোট ভাবিস না অহনা। সাগর স্পষ্ট করে বলে দিয়েছে, এবার যদি তুই ওকে ফিরিয়ে দিস তাহলে ও আজীবন অবিবাহিত থাকবে। এখন তুই ভেবে নে কি করবি। অহনা দ্বিধার স্বরে পড়ে যায়। এখন কি করবে সে? সালমা খণ্ডকার হতবাক হয়ে যান সাগরের কথা শুনে। প্রথমে যখন সাগর বলেছিল তার একটি পছন্দের মেয়ে আছে এবং সে সেই মেয়েকে বিয়ে করতে চায়, তখন সালমা খণ্ডকার অনেক খুশি হয়েছিল। কিন্তু যখন জানতে পারলেন সেই মেয়ে বিধবা এবং এক সন্তানের মা, তখনই তিনি বেঁকে বসলেন। হতাশ স্বরে বললেন, তোমার জন্য কত ভালো ভালো মেয়ের সম্বন্ধ আসছে, আর তুমি কিনা একটা বিধবা এক সন্তানের মাকে বিয়ে করতে চাইছো? আমি এটা মানতে পারবো না। মানা না মানা তোমার ব্যাপার, কিন্তু আমার শেষ কথা এটাই যে যদি আমি বিয়ে করি তো ওই মেয়েকেই করব, আর না হয় আজীবন অবিবাহিত থাকব। এখন বাকিটা তোমার ইচ্ছা। সালমা খণ্ডকার অনেক আশা নিয়ে সাজিদের উদ্দেশ্যে বললেন, তুই অন্তত তোর ভাইকে বোঝা, ও আবেগে অন্ধ হয়ে গেছে। সাগরের আর আবেগের বয়স নেই আম্মু। ও যা সিদ্ধান্ত নিয়েছে ভেবেচিন্তে নিয়েছে। তুমি আর এত আপত্তি জানিও না, না হলে নিয়ে তো বিপরীত হবে। ও যা জেদি ছেলে, একবার যা বলেছে তাই করবে। তুমি কি চাও যে তোমার ছেলে আজীবন অবিবাহিত থাকুক? সেটা তো আমি চাই না, কিন্তু এই বিয়েটা হলে যে সমাজে নানান লোক নানান কথা বলবে। আমার অবিবাহিত ছেলেকে কেন একটা বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়েছি, ছেলের কোনো ত্রুটি আছে কিনা, এরকম হাজারটা প্রশ্ন তুলবে। আপনি সমাজের কথাটা এত গুরুত্ব দিবেন না। সে তো আমি বিদেশি বলেও সমাজে অনেক অনেক কিছু বলেছে। তবুও তো আপনি আপনার বড় ছেলের স্বার্থে আমাকে মেনে নিয়েছেন। তাহলে নিজের ছোট ছেলের ভালোবাসাকেও পূর্ণতা পেতে দিন। ইভা এখন বেশ ভালোই বাংলা বলা রপ্ত করে নিয়েছে। ইভার কথা শুনে সালমা খণ্ডকারও কিছুক্ষণ ভেবে বলেন, তোমরা সবাই ঠিকই বলছো। আমার সমাজের মানুষের এত কথার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমার নিজের ছেলের সুখকেই গুরুত্ব দেওয়া উচিত। আমার আর কোনো আপত্তি নেই। আমি ওই মেয়েকে দেখতে যেতে রাজি। সবাই ভীষণ খুশি হয়ে যায় সালমা খণ্ডকারের এই সিদ্ধান্তে। অবশেষে তার শুভ বুদ্ধির উদয় হয়। এরই মধ্যে সাজিদ ও ইভার ছেলে সার্জিস ছুটে আসে। সার্জিসের বয়স এখন 5 বছর। বাংলাদেশি বাবা ও আমেরিকান মায়ের সন্তান হওয়ায় তার দৈহিক গঠন বেশ আকর্ষণীয়। গায়ের রং ভীষণ ফর্সা, চোখের মনে নীল রঙের, ঠোঁটও বেশ লাল। যদিও তার চুল স্বাভাবিক বাঙালিদের মতোই কালো। সব মিলিয়ে ভীষণ সুন্দর চেহারা। সার্জিস এসেই তার মা বাবার উদ্দেশ্যে বলে, আমরা কি এখন চাচুর জন্য পাত্রী দেখতে যাব? লিস্টিং চাম্পা, তুমি তৈরি হয়ে নাও। ডক্টর সার্জিস ভীষণ মজা পায় ব্যাপারটায়। সে বলে, চাচুর বিয়েতে আমরা অনেক আনন্দ করব। একদম। অভিক আজ ঢাকায় ফিরেছে। বাসায় এসে সুনীতি আর অভিজ্ঞাকে না দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে অভিক। রাহেলা খাতুনের মাধ্যমে জানতে পারে সুনীতি অভিজ্ঞাকে নিয়ে অহনাদের বাড়িতে গেছে।
তখন সেও অহনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অহনাদের বাড়িতে প্রবেশ করেই অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সেখানে সোফার মধ্যে সাগরের পুরো পরিবার বসে। সাগর অভিককে দেখা মাত্রই স্যালুট দেয়। অভিক সাগরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে? তখন সুনীতি অহনাকে সাথে করে নিয়ে এসে বলে, ওরা সবাই অহনাকে দেখতে এসেছে। সুনীতির কণ্ঠ শুনে সাগর অহনার দিকে তাকায়। অহনার দিকে তাকাতেই সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। অহনা এমনিতেই অনেক সুন্দরী দেখতে, আজ যেন তার সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাকে দেখে মনেই হচ্ছে না তার 2 বছর বয়সী একটা মেয়ে আছে। সালমা খণ্ডকারও অহনাকে দেখে খুশি হন। সুনীতি অহনাকে নিয়ে এসে সবাই সামনে বসায়। অহনা এখন তার মা এবং মেয়েকে নিয়ে আলাদা অ্যাপার্টমেন্টে থাকে। মামার বাড়ির থেকে অনেক আগেই চলে এসেছে, তাই অহনার তরফ থেকে এখানে শুধু সুনীতি আর অহনার মাই রয়েছেন। সালমা খণ্ডকারও সুনীতিকে বলেন, এতদিন পর তোকে দেখে ভালো লাগলো। তোর বাবা মায়ের মৃত্যুর পর অপরাধ বোধের কারণে কখনো তোর মুখোমুখি হতে পারিনি। অতীতের জন্য আমি সত্যিই ভীষণ লজ্জিত। অতীতের কথা বাদ দাও না ফুপু, এখন আমরা বর্তমান নিয়ে ভাববো। আমার মনে কারো জন্য কোনো ক্ষোভ নেই। সাজিদ ভাইয়াকে তো অনেক আগেই বলে দিয়েছিলাম আমি এটা। আমার মেয়েটার জীবন বড্ড অগোছালো। জন্মের পর থেকেই অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে ও। ওর যখন 5 বছর বয়স তখন ওর বাবার সাথে আমার ডিভোর্স হয়। তার 1 বছরের মাথাতেই ওর বাবা মারা যায়। এরপর আমি অনেক কষ্টে ওকে বড় করি। ওর বিয়ের পর ভেবেছিলাম একটু সুখের দেখা পাবে, কিন্তু সেই সুখও চিরস্থায়ী হলো না। কথা বলতে বলতেই তার চোখে জল চলে আসে। তিনি সেই জল মুছে বলেন, আমি চাই এবার আমার মেয়েটা একটু সুখে থাকুক। তাই আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে আমার মেয়েকে তার অতীত নিয়ে খোঁটা না দিয়ে সাদরে গ্রহণ করতে পারলে করুন, না হয় আর কথা আগানোর দরকার নেই। আপনি একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে যখন আমার ছেলে পছন্দ করেছে, তো আমাদের বাড়িতে আমরা ওকে একদম রানী করে রাখবো। কোনো অযত্ন হতে দেব না। আমার একটাই কথা, আমার মেয়ে আমার সাথেই থাকবে সবসময়। যদি আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা না থাকে তো এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। এটা তো কোনো ব্যাপারই না। আমার তো একটা নাতিও আছে। তোমার সাথে সাগরের বিয়ে হলে তোমার মেয়েও আমার নাতি হবে। সবাই মিলেমিশে থাকবো। অহনা স্বস্তি পায় এটা শুনে। সব ঠিক হবার পর বিয়ের দিন তারিখ ঠিক হয়। সাগর এবং অহনা দুজনের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। অহনা সাগরের বিয়ে উপলক্ষে চারিদিকে চলছে সাজসজ্জা। একটা কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই ভীষণ আনন্দের সহিত আনন্দ উদযাপন করতে ব্যস্ত। অহনা যেন জীবনে নতুন শুরুর আনন্দ পেতে যাচ্ছে। অহনার মাও নিজের মেয়ের জীবনের নতুন প্রারম্ভের সাক্ষী হতে চলেছেন। তবে সবথেকে বেশি খুশি তো আমাদের সাগর। তার এতদিনের একতরফা ভালোবাসা যা তাকে গুমড়ে মেরেছে, আজ তার সফলতার মুখ দেখবে। এর থেকে বেশি আনন্দের কি হতে পারে। আজ সাগরের একটা কথা ভীষণই মনে পড়ছে। মন থেকে চাইলে সব পাওয়া যায়। তাই হয়তো আল্লাহ আজ সাগরের এত বড় ইচ্ছা পূরণ করতে চলেছেন। সাগর বরবেশে একদম তৈরি হয়ে নিয়েছে, অপেক্ষা তার কোণে আসার। সাগরের অপেক্ষা আর সইছে না। এরই মধ্যে সুনীতি অহনাকে ধরে নিয়ে এলো। বধূ বেশে অহনাকে ভীষণ সুন্দর লাগছে। তার পরনে একটি লাল বেনারসি শাড়ি। সাগর মুগ্ধ হয়ে গেল অহনার এই রূপ দেখে। অহনার মা আনোয়ারাকে কোলে নিয়ে আছেন। আনোয়ারা এখনো খুব ছোট হওয়ায় বুঝতে পারছেন না আজ কি হচ্ছে। অভিক তার মেয়ে অভিক্ষাকে কোলে নিয়ে একদিকে তাকিয়ে আছে। একটু দূরেই ইভা ও সাজিদের হাত ধরে দাঁড়িয়ে আছে সার্জিস। অভিক্ষা অবাক চোখে তাকিয়ে আছে সার্জিসের দিকে। অভিক নিজের মেয়েকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখছো মামুনি? বছর 3 অভিক্ষা ভাঙা গলায় বলল, নীল। অভিক স্মিথ হাসে। অহনাকে সাগরের পাশে বসানো হয়। কাজী বিয়ের কার্যক্রম শুরু করে দেন। একটু পর কাজী কবুল বলতে বললে সাগর বিন্দুমাত্র অপেক্ষা না করে কবুল বলে দেয়। কিন্তু অহনাকে কবুল বলতে বলায় সে কিছু সময় নেয়। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নেয়। একবার নিজের মেয়ে আমায়রার দিকে তাকায়। সে নিজে পরিবারহীন হয়ে যেভাবে বড় হয়েছে, নিজের মেয়েকে সেই জীবন দিতে চায় না। অহনা চায় তার মেয়ে সবার ভালোবাসায় বেড়ে উঠুক। আর এই পরিবার যখন তার মেয়েকে এত সহজে মেনে নিচ্ছে, তখন তো আর এই নিয়ে কোনো চিন্তাই নেই। অহনা সাগরকে যতটুকু বুঝেছে, সে যে আমায়রাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে এতে কোনো সন্দেহ নেই। আমায়রাও বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে না। সর্বোপরি অহনা নিজেও একটা সুন্দর জীবন পাবে। এসব কিছু ভেবে অহনা চোখ বন্ধ করে প্রশান্তির সহিত বলে কবুল।
ব্যাস, সবাই আনন্দে হাসি দেয়। সাগরের খুশিও দেখার মতো ছিল। এ যেন অমূল্য কিছু পাওয়ার আনন্দ। বিয়ের পর আসে বিদায়ের পালা। অহনার মা সাগরের হাত ধরে অনুরোধ করে বলল, আমার মেয়েটাকে একটু সুখে রেখো বাবা, ও যে বড্ড সুখের কাঙ্গাল। জন্মের পর থেকে অনেক দুঃখ সয়েছে, এবার যেন ও একটু সুখের দেখা পায়। আপনি চিন্তা করবেন না আন্টি, অহনাকে আমি নিজের জীবন দিয়ে আগলে রাখবো, সাথে আমায় রাখেও। বলেই সাগর মায়েরাকে নিজের কোলে তুলে নেয়। কোলে নিয়ে আদর করতে থাকে। এই দৃশ্য দেখে সবারই চোখ জুড়িয়ে যায়। অহনার মায়ের চোখে তো একদম জল চলে আসে। বাসর ঘরে আমায়রাকে কোলে নিয়ে বসে আছে অহনা। একটু আগে ও ঘুমিয়েছে, কিন্তু ওকে কোথায় রাখবে সেটা বুঝতে পারছে না অহনা। এরই মধ্যে সাগর এসে অহনাকে বলে, তুমি ওকে আমাদের মাঝে শুইয়ে দাও। কিন্তু আজ তো জড়তার কারণে থেমে যায় অহনা। সাগর মুচকি হেসে বলে, আমার কোনো সমস্যা নেই, ও তো আমাদেরই মেয়ে, তাই আমাদের মাঝে থাকতেই পারে। সাগরের মুখ থেকে আমাদের মেয়ে কথাটি শুনে থমকে যায় অহনা। সাগর অহনার পাশে বসে বলে, আজ তোমাকে আমি কিছু বলতে চাই, যা না বললে হয়তো আমি শান্তি পাবো না। এই অপরাধ বোধ যে আমায় সবসময় জ্বালিয়ে মারে। আমি জানি তুমি কি বলতে চাও। জানো, সুনীতি আমায় সব বলেছে, যে আমার আর আরাফাতের বিয়ের দিন আসল ঘটনা কি ঘটেছিল। আমি সব কিছুর জন্য ভীষণ লজ্জিত। আমার জন্য তোমাকে কতই না। তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কেন ক্ষমা চাইছো? এখানে তো তোমার কোনো দোষ ছিল না, বরং তুমি সেদিন আমায় ফিরিয়ে দিয়ে মানবতার পরিচয় দিয়েছিলে। হ্যাঁ, তুমি এতদিন কথাটা গোপন রাখার জন্য আমার খারাপ লেগেছিল, কিন্তু সুনীতি আমায় সবটা বুঝিয়ে বলে আমি বুঝতে পারি। সাগর স্বস্তির নিঃশ্বাস নিয়ে অহনার হাতটা নিজের কাছে টেনে নিয়ে তার হাতে চুমু খেয়ে বলে, ব্যাস, আমার জন্য এটাই যথেষ্ট। এখন শুধু আমি বাকিটা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার মন রাঙিয়ে দিতে চাই। সবাই জীবনের দ্বিতীয় সুযোগ পায় না, আমি পেয়েছি, এটা হারাতে চাই না। আমিও। বলেই দুজনে একসাথে হেসে ওঠে। অভিক্ষাকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু অভিক্ষা কিছুতেই ঘুমাচ্ছে না। একদম অভিকের গলায় লেপ্টে আছে। অভিক নিজের মেয়ের এহেন কাণ্ড সুনীতিকে দেখিয়ে বলে, দেখেছো মেয়েটা কত জেদি হয়েছে, আমাকে ছাড়তেই চাইছে না। ও বোধহয় বুঝতে পেরে গেছে যে কাল তুমি আবার আমাদের ছেড়ে ক্যাম্পে চলে যাচ্ছ, তাই ছাড়তে চাইছে না। তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে তোমার সাথেই নিয়ে যাও। শুধু মেয়েকে কেন, মেয়ের মাকেও নিয়ে যাব ভাবছি। যাবে কাল আমার সাথে? যেতে তো আমিও চাই, কিন্তু বাড়ির এদিকে সব তো সামলাতে হবে। বাবার শরীর বেশি ভালো না, মা একা একা সবকিছু সামলাতে পারে না, তাই আমাকে এখানেই থাকতে হবে। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো নিধি। তুমি যেভাবে আমার পরিবারকে সামলাচ্ছ তা ভোলার মতো নয়। এটা তো আমারও পরিবার, আমি সামলাবো না তো কে সামলাবে? সুনীতির কথায় অভিকের মন জুড়িয়ে যায়। সে আচমকা সুনীতিকে নিজের কাছে টেনে নেয়। অভিক্ষা তখনও ঘুমায়নি, তাই সুনীতি চোখ দিয়ে ইশারা করে। অভিক্ষা অন্যদিকে তাকিয়েছিল। এই সুযোগে অভিক সুনীতির কপালে চুমু খেয়ে বলে, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমার জীবনটা এত সুন্দর করে তোলার জন্য, আমাকে আমার রাজকন্যা উপহার দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, বিপদে আপদে আমার ঢাল হয়ে দাঁড়ানোর জন্য, সর্বোপরি আমার মন রাঙিয়ে দেওয়ার জন্য। সুনীতি অভিক্ষা তিনজনে একসাথে দাঁড়িয়ে। কি সুন্দর একটা সুখী পরিবার। আজ যেন তাদের কাহিনী পরিপূর্ণ। অভিক নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে, আমি চাই আমার জীবনে সর্বোচ্চ সুখী হোক, কোনো দুঃখ যেন ওকে স্পর্শ না করে। এজন্য আমাকে যা করতে হয় আমি করব। তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে আমাদের মেয়েকে সেরাটা দিয়ে বড় করে তুলবো। বলেই তারা দুজনে অভিক্ষার গালে চুমু খায়। ছোট্ট অভিক্ষা বাবা মায়ের আদর পেয়ে খিলখিল করে হেসে ওঠে। আর সেই হাসি দেখে জুড়িয়ে যায় তার বাবা মার দু চোখ। হয়তো একদিন এই হাসি অন্য কারো চোখও জুড়িয়ে দেবে।